তাহলে আমরা আজকে শুরু করব কি না, তো সেকেন্ড চ্যাপ্টার ওয়ান ডিমেনশন মোশন, ঠিক আছে, বা একমাত্রিক গতি, ওয়ান ডিমেনশনাল মোশন বা মোশন ইন 1D যেটা আছে সেই চ্যাপ্টারের, ঠিক আছে, একমাত্রিক গতি, সেই চ্যাপ্টারের আমরা কি করব, ম্যাথামেটিক্স বা অঙ্কের প্রবলেম সলিউশন করব, ঠিক আছে। প্রবলেমগুলো আমি কিন্তু এখানে লিখে দেবো না, আগের দিন লিখে দিচ্ছিলাম, খুব সমস্যা হচ্ছে, খুব দেরি হচ্ছে, ঠিক আছে। আমি অঙ্কগুলো একবার করে রিডিং পড়ে নেবো, তোমরা জাস্ট একটু দেখে নেবে, এখন অঙ্ক টোকার দরকার নাই, ইউটিউবে থাকবে, অঙ্কগুলো টুকে নেবে, যার যখন যেমন প্রয়োজন, যার বইয়ে থাকবে থাকবে, যার বইয়ে না থাকবে অঙ্কগুলো একটু টুকে নেবে, ঠিক আছে। আর যে অঙ্কগুলো করাচ্ছে সেগুলো তোমরা টুকে নেবে খাতায়, অবশ্যই খাতায় অঙ্কগুলো টুকে করে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে নিজেদেরই অঙ্কগুলো বুঝতে। আমি বেশিরভাগই অঙ্কগুলো HOTS বা হর্স নিউমেরিক্যাল যে প্রবলেম বা সেট 3 যে প্রবলেম বলে সে প্রবলেম থেকে করাবো, যার যেখান থেকে মিলবে মিলবে, না মিলবে একটু অঙ্কগুলো দেখে নেবে তোমরা যখন রেকর্ডেড ক্লাস থাকবে, ঠিক আছে। ওকে, তাহলে আমি যে ফার্স্ট অঙ্কটা করাচ্ছি দেখো, 1 নম্বর অঙ্ক, ঠিক আছে। আজকের কি বলছে না, তো বলছে এটা হচ্ছে হর্স নিউমেরিক্যাল বা সেট থ্রি বা হট নিউমেরিক্যাল যে প্রবলেম আছে তোমাদের, তার হচ্ছে 1 নম্বর কোশ্চেন, ঠিক আছে। কি বলছে, একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করে, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ লাভ করে। গাড়িটি 1 নম্বর কোয়েশ্চেন কত সময় পরে 20 মিটার পার সেকেন্ড বেগ লাভ করবে। 2 নম্বর, ওই সময়ে কতটা পথ অতিক্রম করবে। 3 নম্বর, প্রথম 100 মিটার পথ যাওয়ার পর বেগ কত। আশা করি অনেকে পেয়েছো সেট 3 বা হর্স নিউমেরিক্যালের প্রথম কোয়েশ্চেন অঙ্ক। তাহলে এখানে বলেছে যে একটি গাড়ি ইউ হচ্ছে কত, 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করতে করতে তার ত্বরণ কত হলো না, তো ত্বরণ হলো 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে তার ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কোয়েশ্চেন আমাকে কি বলেছে, কোয়েশ্চেন বলছে কত সময় পর, হাউ মাচ টাইম, তাই না, কত সময় পর কি হবে 20 মিটার পার সেকেন্ড বেগ লাভ করবে, এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। কত সময় পর বেগ কত হবে না, তো 20 মিটার পার সেকেন্ড। 2 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, ওই সময়ে কতটা পথ অতিক্রম করবে, তাই না, ওই সময়ে কতটা পথ অতিক্রম করবে, কতটা দূরত্ব, তাই না, কতটা দূরত্ব অতিক্রম করবে, এস লিখে দিলাম। আর 3 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, 3 নম্বর বলেছে যে প্রথম 100 মিটার, তাই না, প্রথম 100 মিটার পথ যাওয়ার পর বেগ কত হবে। তাহলে এই 3টে কোয়েশ্চেন আমাকে দিয়েছে এবং আমাকে এই ডেটাটা দিয়ে রেখেছে, ঠিক আছে। এই হচ্ছে আমার প্যাটার্ন। তাহলে চলো সলিউশনটা দেখি কি হয়, ঠিক আছে। আচ্ছা, সবাই অঙ্কটা পেয়েছিস, একটু জানাবি তো আমাকে, কেউ যারা পেয়েছিস। ওকে ওকে ওকে, ঠিক আছে, আমি নাম্বারগুলো বলবো, না পেলে বাবা কিছু মনে করিস না, পরে তোরা টুকে নিস অঙ্কটা, আমি কিছু কিছু অঙ্ক টুকে দেবো, ঠিক আছে। তাহলে দেখো 1 নম্বর কোশ্চেনে যদি সলিউশনে আসি আমি, আমাকে কি বলেছে কত সময় পর বেগ হবে, তাহলে ভি বলে দিয়েছে, তাহলে সিম্পল ফর্মুলা ইউজ করো, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাই না। তার মানে হয়ে যায় অঙ্ক আমার কত, তাহলে দেখো 20 ইকুয়াল টু কত লেখা যায়, 10 প্লাস 1 ইন্টু টি, তার মানে টি হচ্ছে কত 10 সেকেন্ড। তাহলে দেখো প্রথম অ্যান্সারটা বেরিয়ে গেল, টি ইকুয়াল টু 10 সেকেন্ড। 2 নম্বর সলিউশনে আসি। 2 নম্বরটা কি বলেছে আমাকে কোয়েশ্চেনটা যে ওই সময়ে কতটা পথ যাবে, তাহলে টি ইকুয়াল টু কত 10 সেকেন্ড, তাই না, এই টি ইকুয়াল টু 10 সেকেন্ড পেয়েছি, এই 10 সেকেন্ডে সে কতটা পথ যাবে, তার মানে আমি কি বার করতে হবে, এস বার করতে হবে। তাহলে এস ইকুয়াল টু আমরা জানি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এবং আমরা সব ডেটা জানি, ইউ এর মান জানি 10, টি এর মান জানি 10 প্লাস হাফ, এর মান জানি 1 এবং টি এর মান জানি 10। তাহলে টি স্কোয়ারটাকে আমি 100 করে দিলাম, হ্যাঁ বাবা দেখে নাও, টি স্কোয়ারটাকে আমি ডাইরেক্ট 100 করে দিলাম, তার মানে হয়ে গেল কত আমার 100 প্লাস 50 নাকি, তাহলে কত হয়ে যায় সিম্পল ওয়েতে 150 মিটার। সো 150 মিটার কী হবে বেটা, পথ যাবে কত সেকেন্ডে না, তো যে সেকেন্ডে আমরা বের করলাম টি ইকুয়াল টু 10 সেকেন্ড। নাও 3 নম্বর কোয়েশ্চেনটা আমাকে বলেছে কি যে 100 মিটার পথ যাওয়ার পর তার বেগ কত হবে, তাই না। তাহলে আমাকে যদি ফর্মুলা ইউজ করি কি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, কেন দেখো এসও জানি, এও জানি, ইউও জানি, তাহলে ভিটা বেরিয়ে যাবে আমার। সো কি ফর্মুলা ইউজ করতে হবে বাবা, এটা কিন্তু তোমাকে মাথায় মাইন্ডলিও রাখতে হবে, কি ফর্মুলা ইউজ করবো আমি, তাহলে ইউ স্কোয়ার, ইউ মানে কত 10, তাই না, তার মানে হচ্ছে 10 স্কোয়ার 100 প্লাস 2 ইন্টু এ মানে কত দেখো 1, আর এস কত বলেছে 100, তার মানে কত হয়ে যাচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস, তার মানে হচ্ছে 100 প্লাস 200, তাই না, তার মানে হচ্ছে কত 300। এবার ভি বার করতে হবে তোমাকে, তাহলে ভি সমান কত হবে √300, তার মানে কত হচ্ছে 10√3, তাই না, 10√3 মিটার পার সেকেন্ড। সো দিস ইজ ইউর অ্যান্সার। লজিকটা আশা করি সবাইকে ক্লিয়ার করাতে পেরেছি, মিটিয়ে দিচ্ছি বাবা। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, কেন, কারণ আমাকে কি বলেছে বার করতে, দেখো 100 মিটার পথ যাওয়ার পর বেগ কত, তার মানে ভি এর সঙ্গে এস এর সম্পর্ক, আমি ইউ জানি এ জানি, তাহলে ইজিলি বের করে নিতে পারবো, তাই না, ভি জানি ইউ জানি এ জানি, সেজন্য এই ফর্মুলাটা আমি ইউজ করলাম। আশা করি সবাই বোঝাতে পেরেছি, ক্লিয়ার হয়েছে না হয়নি বলবে আমাকে, ঠিক আছে। চলো মিটিয়ে দিচ্ছি বাবা।
চলো 2 নম্বর কোশ্চেনটা দেখি। সেট 3 2 নম্বর কোশ্চেন এবং আমাদেরও 2 নম্বর কোশ্চেন। একটা গ্রাফ দিয়েছে, সবাই গ্রাফটা পেয়েছিস কিনা একটু দেখতে বলবি, আমি ডাইরেক্ট গ্রাফটা আঁকবো, ঠিক আছে? সবাই গ্রাফটা পেয়েছিস 2 নম্বর কোশ্চেনে বলবি। চলো সবাই একটু দেখে নেবে চটপট, আমি গ্রাফটা আগে এঁকে নিই। হ্যাঁ চলো তাহলে 2 নম্বর কোশ্চেন কি বলেছে আমাদের, একটা গ্রাফ দিয়েছে, আগে গ্রাফটা প্লট করে নিই আমি, তারপর আমি যাবতীয় যা কাজ করা করছি, ঠিক আছে? অঙ্কটা বলছি। তাহলে এই হচ্ছে আমার কি না, তো এইখানে আসছে আমার 2, তার মানে এটা হচ্ছে 0, ঠিক আছে? কি হলো বাবা, স্ক্রিন শেয়ার করছি তো, কেন তুই দেখতে পাচ্ছিস না? পিন কোড দেখতে পাবি, পিন আনপিন কোড দেখতে পাবি। পিন আনপিন করে দেখি তাহলে বলে গন্ডগোল স্যার একবার করে বেরিয়েছি। হ্যাঁ এসো এসো, আমি ততক্ষণ এঁকে নিই, যাও যাও যাও। এটা আমি এঁকে নিই টুক করে একটু। হ্যাঁ স্যার এবার দেখেন। তাহলে এই জায়গাটা আমাকে দিয়েছে 2, আচ্ছা এই জায়গাটা দিয়েছে 0.25, আর এই জায়গাটা দিয়েছে আমার কত 0.5 নিশ্চয়ই হবে। এই জায়গাটা কত দিয়েছে আমাকে 0.75, ঠিক আছে? চলো এই জায়গাটা হচ্ছে কত, তাহলে এই জায়গাটা হচ্ছে আমার দিয়েছে, সিম্পল দেখে বোঝা যাচ্ছে এটা 1, ঠিক আছে? এইভাবে দিয়েছে। সিমিলারলি এটা হচ্ছে 1.25, এটা হচ্ছে 1.5, এটা হচ্ছে 1.75, এটা হচ্ছে 2, এবং এই পয়েন্টটা দিয়েছে আমাকে 20, এই পয়েন্টটা দিয়েছে 40, এবং এই টপের পয়েন্টটা দিয়েছে আমাকে 60। চলো তাহলে এইদিকে বলেছে ভেলোসিটি আর এইদিকে বলেছে টাইম। এই হচ্ছে আমার গ্রাফটা দিয়ে রেখেছে, গ্রাফটা একটু দেখো। তাহলে অঙ্কটা পড়ে দিচ্ছি, বলেছে একটি ট্রেন 2 ঘন্টা 2 আওয়ার, একটি ট্রেন 2 ঘন্টা একটি স্টেশন থেকে আরেকটি স্টেশনে যায়, ঠিক আছে? ট্রেনটির বেগ চিত্রানুযায়ী পরিবর্তিত হয়। তাহলে ভেলোসিটি, একটা স্টেশন এখানে আছে আর একটা স্টেশন এখানে আছে, এর মাঝে যে পথটা যাচ্ছে সেটা এইভাবে যাচ্ছে, অর্থাৎ ভেলোসিটিটা টাইমের সঙ্গে এইভাবে ভ্যারি করছে, তাই না? এবার কি কোয়েশ্চেন দিয়েছে, বলেছে কি কোয়েশ্চেন নম্বর 1 যে গতিপথে সর্বাধিক ত্বরণ নির্ণয় করো। তাহলে সর্বাধিক ত্বরণ মানে ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন নির্ণয় করতে বলেছে। তাহলে ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন কত হবে সেটা ক্যালকুলেট করবো আমরা, ঠিক আছে? 2 নম্বর কি বলেছে আমাদেরকে, 2 নম্বর বলেছে যে 0.75 থেকে 1 আওয়ারের মধ্যে, 0.75 থেকে 1 আওয়ারের মধ্যে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আগে প্রথম কাজটা করি আমরা, ঠিক আছে? প্রথম কাজটা করব, অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে এই দুটো কোয়েশ্চেন আমাকে দিয়ে রেখেছে, তাই না? এই দুটো কোয়েশ্চেন আমাদেরকে দিয়ে রেখেছে। এবার চলো একটু চটপট দেখে নিই। তাহলে দেখো ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন, তাহলে ফর্মুলা আমি জানি ভি, ম্যাক্সিমাম ভেলোসিটি, তাই না? বা ফাইনাল ভেলোসিটি, তাই না? তাহলে ভি সমান কত দিয়েছে আমাকে, দিয়েছে ভি সমান 60 কিলোমিটার পার আওয়ার, তাই না? আর ইউ কত দিয়েছে, ইউ দিয়েছে 20 কিলোমিটার পার আওয়ার। কেন? কারণ দেখো এই জায়গাটায় শুরু হচ্ছে, তাই না? এই জায়গাটা পয়েন্টটা চুজ করো, এই জায়গাটায় 0.75, আর এই জায়গাটাই হচ্ছে 1, এই জায়গাটা। তাহলে এইখানে ইনিশিয়াল ভেলোসিটি কত 20, আর এখানে ফাইনাল ভেলোসিটি কত 60, কারণ আমাকে তো এই রিজিয়নের মধ্যে যা গল্প করার করতে বলেছে, তাই না? ক্লিয়ার হয়েছে? তাহলে গতিপথে সর্বাধিক ত্বরণ যদি আমাকে বের করতে দেয়, তাহলে সর্বাধিক ভেলোসিটি যে জায়গাটায় রিচ করছে সেই জায়গাটায় ত্বরণটা আমি বের করতে পারবো, তাই না? ডিই অংশে সর্বাধিক ত্বরণ হবে। কেন? কারণ এই জায়গাটায় দেখো, যদি আমরা লেখচিত্র অঙ্কন করি, লেখচিত্রের নতিকোণ এই জায়গাটায় সবচেয়ে বেশি হাইয়েস্ট হচ্ছে, তাই না? অর্থাৎ এই জায়গাটায় লেখচিত্রটা বেশি খাড়া হচ্ছে, সেই জন্য আমরা কি পাচ্ছি, এই জায়গাটায় যেহেতু ভেলোসিটি টাইম লেখচিত্রের ক্ষেত্রে তার ট্যানজেন্ট বা আমরা নতিকোণ বলতে পারি, নতিকোণটা কী দেয় আমাকে, নতিকোণটা দেয় হচ্ছে অ্যাক্সেলারেশন। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি এই জায়গাটা আমরা পিক অ্যাক্সেলারেশন পাবো। আর টাইম কত বলেছে, তাহলে টাইম বলেছে 0.25 আওয়ার। কেন? দেখো এই 0.75 থেকে 1 পর্যন্ত যেতে 0.25 আওয়ার লেগেছে, তার মানে আমি অ্যাক্সেলারেশন এখান থেকে কত বার করতে পারবো না, তো অ্যাক্সেলারেশন হচ্ছে দেখো তুমি মিটার পার সেকেন্ডে বার করতে পারলে বার করতে পারো, ঠিক আছে, দরকার নেই। 60 - 20 বাই কত হবে 0.25, এবং অ্যান্সারটা হবে বা ইউনিটটা হবে কিলোমিটার পার আওয়ার স্কোয়ার, ঠিক আছে? কিলোমিটার পার আওয়ার স্কোয়ার। তাহলে এটা করলে কত হবে, সো 60 বাই -20 হচ্ছে 40, আর 0.25 মানে হচ্ছে 4, আচ্ছা 4/10 ইন্টু 10, কী করলাম 0.25, 25/100 করে কী লিখছি আমি, তো এটা হচ্ছে 25 আর উপরে গেল 100, তাহলে 25 হচ্ছে 4, তার মানে হচ্ছে 160, তার মানে ইউনিটটা হবে কিলোমিটার পার আওয়ার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন কতটা পর্যন্ত আমার দরকার ছিল বা প্রয়োজন হলো। এবার আমাকে নেক্সট কোয়েশ্চেনটা কী বলেছে, আশা করি কোয়েশ্চেনের অ্যান্সারটা সবাই বুঝতে পেরেছিস। নেক্সট কোয়েশ্চেন কী বলেছে আমাকে, নেক্সট কোয়েশ্চেন বলেছে
যে দেখাও বা ওই যে 0.75 থেকে 1 আওয়ার যেখানে আছে এই রিজিয়নটার মধ্যে কতটা পথ যাবে। দেখো কতটা পথ যাবে যদি বার করতে হয় আমাকে, তাহলে এটা তুমি কি বার করবে না, তো এটার এরিয়া বার করবে। এবার এরিয়া বার করার ফর্মুলা তোমরা জানো। আবার আমরা বীজগাণিতিক পদ্ধতিতেও যেতে পারি। বীজগাণিতিক পদ্ধতি কি? বীজগাণিতিক পদ্ধতি হচ্ছে এস ইকুয়াল টু আমরা কি জানি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। কেন 2a? কারণ আমরা এ পেয়ে গেছি। তাহলে ভি স্কোয়ার মানে হচ্ছে 60 ইন্টু 60, তাহলে 60 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার বাই কত হচ্ছে 2 ইন্টু 160। সো ইউ জাস্ট ক্যালকুলেট ইট এবং এটা হবে তোমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে 60 স্কোয়ার মানে কত হচ্ছে 3600 মাইনাস কত হচ্ছে 400 মাইনাস হচ্ছে 3200। ও বাবা বেরিয়েই গেল, তাহলে 320, 36 থেকে 3200, তাহলে 10 কিলোমিটার। সো দ্যাট উইল বি ইউর অ্যান্সার, 10 কিলোমিটার। কারো ডাউট হলে বলবে। আর যদি তুমি এখানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেটিভের সাহায্যে করতে চাও, তাহলে অতিক্রান্ত দূরত্ব মানে কত, হাফ ইন্টু কত হবে, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তাই না? তাহলে এটা হচ্ছে কত 20 প্লাস এটা কত হবে 60, ঠিক আছে, ইন্টু কত হবে, ইন্টু হচ্ছে এখান থেকে এই টাইমটা সমান্তরাল দূরত্ব কত হচ্ছে না, তো 0.25, 0.25। তাহলে কত হচ্ছে দেখো, তাহলে 20 আর 60 কত হয় 80, 80/2 মানে 40, 40 ইন্টু 25 বাই কত হয় 100, তাই না? তার মানে 25কে 4, 4 10 40, তার মানে দ্যাট ইজ ইউর অ্যান্সার। তুমি যে কোনো মেথডে করো, তুমি গ্রাফিক্যাল মেথড দিয়েও করতে পারো, তুমি অ্যালজেব্রিক মেথড দিয়েও করতে পারো, ইউর অ্যান্সার উইল বি সেম। আশা করি সবাইকে ক্লিয়ার করাতে পেরেছি ডাউটটা। চলো নেক্সট অঙ্কে দেখি। মিটিয়ে দিচ্ছি বাবা, অঙ্কগুলো বোঝা যাচ্ছে, মাথায় ঢুকছে? বলবে একটু ডাউট হলে পরে বলবে আমাকে। চলো নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্কটা কি বলেছে আমাকে, নেক্সট অঙ্কটা একটু সবাই চেষ্টা করবে তোমরা, ঠিক আছে? আমি একটু লিখে দিচ্ছি অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা বলেছে, নাম্বার 3, 3 নম্বর অঙ্ক কি বলেছে, বলেছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে কোনো বস্তুর ত্বরণের সঙ্গে সময়ের লেখচিত্র। তার মানে এ সমান দিয়ে রেখেছে কেটি প্লাস সি, তাই না? ত্বরণ সময় আমাকে এই জায়গাটা বলেছে, ত্বরণের সঙ্গে সময়। আগে আমরা জানতাম স্মরণ সময়, এখন বলেছে ত্বরণ সময়। সূত্রাংশের পরিবর্তে টি সময় পর বস্তুটির বেগ কত হবে। তাহলে আমাকে কি জানতে চেয়েছে, বস্তুর বেগ কত, হোয়াট ইজ দ্য ভেলোসিটি, যদি এরকমভাবে মেনে চলে। দেখো তাহলে আমরা কি জানি, আমরা জানি যদি স্মরণ দেয় তার ডেরিভেটিভ যদি আমরা করি তাহলে কি দেবে আমাকে, বেগ। নিশ্চয়ই তোমরা জানো ভেলোসিটি দেবে। আর যদি আমরা ভেলোসিটির ডেরিভেটিভ করি তাহলে আমাকে দেয় ত্বরণ। এবার আমাকে দিয়ে রেখেছে ত্বরণ আর যেতে বলেছে কি এক্স, নাকি নাকি করতে বলেছে বেগ, আমাকে ভিতে যেতে বলেছে। তার মানে আমাকে কি করতে হবে এক্ষেত্রে, আমরা বলেছিলাম যে অবকলন বিদ্যা বা ক্যালকুলাস আমরা যা করছি তার ঠিক অপোজিট ঘটনা হচ্ছে কি আমাদের ইন্টিগ্রেশন। তার মানে আমরা ক্যালকুলেশন বা এই ক্যালকুলাস করে আমরা কি পাচ্ছি, যখন অ্যাক্সেলারেশন পাচ্ছি, তার মানে অপোজিটটা করলে আমরা নিশ্চয়ই তার অপোজিটই পাবো। মতলব কি না, তো আমরা ভেলোসিটি থেকে অ্যাক্সেলারেশন যেতে হলে কি করতে হয়, ক্যালকুলাস, তাই না? ডিফারেন্সিয়েশন করতে হয়, ডিফারেন্সিয়েশন। আবার যদি অ্যাক্সেলারেশন থাকে তাহলে ভেলোসিটি আসতে হয়, তাহলে কি করতে হবে, ইন্টিগ্রেশন। কেন, তার অপোজিট ঘটনা তো এটাই। তার মানে আমাকে এখন কি করতে হবে, যদি আমাকে ডিভিডিটি বার করতে হয় সিম্পল ওয়েতে, ডিভিডিটি, তাহলে ডিভিডিটি মানেই কি, ডিভিডিটি মানে হচ্ছে এ, তার মানে আমি এখানে কি লিখতে পারি, কেটি প্লাস সি, তাই না? এবার দেখো তাহলে আমাকে যদি ডিভি বার করতে দেয় তাহলে কেটি প্লাস সি তার সঙ্গে ডিটি গুণ। এবার তোমাকে কি করতে হবে, আমাকে ভি বার করতে হলে সিম্পল ওয়েতে ইন্টিগ্রেশনে ফেলতে হবে, তাই না? কারণ এই জায়গাটা সেই জিনিসটা বোঝালাম। তার মানে এটা কথা হবে ইন্টিগ্রেশন অফ কেটি প্লাস সি তার ব্র্যাকেটে ডিটি। এবার দেখো কী হবে এই জায়গাটায়, তো এই জায়গাটায় হচ্ছে কি আমার ইন্টিগ্রেশন করতে গেলে লিমিট লাগবে, কিন্তু আমাকে লিমিট কি কোথাও বলে দিয়েছে না, বলেনি। টি সময় পর বস্তুটির বেগ কত হবে সিম্পল বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে আমি লিখতে পারছি না। তার মানে এখানে ডিভির ইন্টিগ্রেশন কত হয়, তাহলে ডিভির ইন্টিগ্রেশন আমরা আগের দিন বুঝিয়েছিলাম বা আগের ক্লাসে আছে, তোমরা একটু দেখে নিও ক্লাসটা। ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হয় এক্স, তাহলে ডিভির ইন্টিগ্রেশন কত হবে ভি ইন্টিগ্রেশন অফ কেটি, তার মানে ইন্টিগ্রেশন অফ কেটি ডিটি প্লাস ইন্টিগ্রেশন অফ সি ডিটি। পাকা মু মেরে আবার সিটাকে বাদ দিয়ে দিও না যে সি তো ধ্রুবক স্যার বলে দিয়েছে কিছু করতে হবে না, না হবে না ওরকম। তাহলে কেটি ডিটির ইন্টিগ্রেশন কত হবে, কেটি স্কোয়ার বাই 2 প্লাস সিটি ডিটি ইন্টিগ্রেশন কত হবে সিটি, আর একটা ধ্রুবক থাকবে সি ড্যাশ, নাকি আমরা এটা লিখতে পারি সি ড্যাশ একটা ধ্রুবক, ঠিক আছে? তাহলে ভি ইকুয়াল টু হবে ফাইনালি কেটি স্কোয়ার প্লাস সিটি প্লাস সি ড্যাশ। অনেক জায়গায় সি ড্যাশ নাও লেখা থাকতে পারে, বাট ইন্টিগ্রেশন যেহেতু ইনডিফাইনাইট তাই আমাকে এখানে কি লিখতে হবে, সি ড্যাশটা অবশ্যই লিখতে হবে। লজিকটা আশা করি সবাইকে ক্লিয়ার করাতে পেরেছি। ডাউট হলে পরে একটু দয়া করে বলে দেবে কারোর যদি কোনো ডাউট হয়, ঠিক আছে? পরের অঙ্কে আসি, চলো নেক্সট। বলবে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, বলবে কারোর কোনো সমস্যা হলে পরে, নাহলে আমি বুঝতে পারবো না কিন্তু, কারণ তোমরা সামনাসামনি নেই বাবা। কারোর যদি কোনো সমস্যা আমাকে বলতে হবে যে স্যার একটু তাড়াতাড়ি আসতে বলেন।
অনুষ্কা এখানে স্কুল থেকে ধরে একটু আসতেই বলি। অনুষ্কা অনুষ্কা বুঝতে পারছিস? অনুষ্কা, ওকে চলো নেক্সট কোয়েশ্চেন। 4 নম্বর হবে বোধহয় আমাদের। 4 নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখো, বলেছে যে U1 গতিবেগে চলমান, ঠিক আছে আমি লিখে দিচ্ছি, U1 গতিবেগে চলমান একটি ট্রেনের চালক, একটি ট্রেনের চালক, অঙ্কটা বেশ ইন্টারেস্টিং অঙ্ক। ট্রেনের চালক কি করেছে, সামনে x দূরে, ঠিক আছে সামনে x দূরে, সামনে x দূরে লাইন বরাবর, সরি লাইন বরাবর কি করেছে, U2 গতিবেগে, U2 গতিবেগে, যেখানে U2 থেকে U1 হচ্ছে বড়, চলমান একটি মালগাড়ি দেখে, মালগাড়ি দেখে ব্রেক কষে, ব্রেক কষে এবং এ মন্দন সৃষ্টি করে, এ মন্দন সৃষ্টি করে, সৃষ্টি করে। প্রমাণ করো যে, প্রমাণ করো যে x গ্রেটার দেন U1 মাইনাস U2 তার হোল স্কোয়ার বাই 2a হলে সংঘর্ষ এড়ানো যাবে, সংঘর্ষ এড়ানো যাবে। কিন্তু x যদি লেস দেন সেম জিনিস হয়ে যায়, লেস দেন কি হবে না, তো U1 মাইনাস U2 তার স্কোয়ার বাই 2a হলে সংঘর্ষ এড়ানো যাবে না, সংঘর্ষ এড়ানো যাবে না, ঠিক আছে। এই গল্পটা আমাকে দিয়েছে অঙ্কে, ঠিক আছে। তাহলে কি বলেছে যে U1 গতিবেগে চলমান একটি ট্রেনের চালক সামনে x দূরে লাইন বরাবর U2 গতিবেগে চলমান একটি মালগাড়ি দেখে ব্রেক কষে এই মন্দন সৃষ্টি করে। তার মানে এদিকে একটা মালগাড়ি চলছিল, তার আগে একটা সামান্য দূরে x দূরে, নাকি x দূরে একটা গাড়ি চলছিল, এই বেটা একে দেখলো, দেখার পরে কি করলো, ব্রেক কষে দিল। এবং দেখাতে হবে যে যদি এই রকম গল্প হয়, x এর মান যদি এই রকম হয় তাহলে সংঘর্ষ এড়ানো যাবে, কিন্তু এই রকম হলে পরে এড়ানো যাবে না। এই গল্প আমাকে দিয়েছে। তাহলে ডেটাগুলো দেখে নিই পরপর কি দিয়েছে, সলিউশন। তাহলে সলিউশন করবো আমরা। তাহলে ডেটাগুলো কি কি দিয়েছে ধরে নেওয়া যাক। তাহলে এই রকম সিচুয়েশনে ধরি দ্বিতীয় ট্রেনটি, এই যে দ্বিতীয় ট্রেন, ঠিক আছে, দ্বিতীয় ট্রেনটি টি সময় এস দূরত্ব অতিক্রম করলো। তাহলে টি সময় কি করলো, এস দূরত্ব অতিক্রম করলো, ঠিক আছে। এক্স ধরতে পারতাম, ধরলাম না কারণ এক্স আমাকে অলরেডি বলে দিয়েছে, ঠিক আছে। এস দূরত্ব অতিক্রম করলো এবং ট্রেন দুটির বেগ একই হয়ে গেল। তাহলে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করার পর কি হলো, ট্রেন দুটির বেগ একই হলো। তাহলে U1 উইল বি ইকুয়াল টু U2 কখন, তো আফটার টি সময় এস দূরত্ব যাওয়ার পর, ঠিক আছে। তাহলে হিসাব মতো দেখো এখন টি সময় পর, তাহলে টি সময়ে U2 ইকুয়াল টু কত হবে, U1 মাইনাস AT, ঠিক আছে। তাহলে U2টা কি ছিল না, তো U2 গতিবেগে আমার অন্য একটা লাইন বরাবর, মানে ওই লাইন বরাবরই অন্য একটা মালগাড়ি চলছিল, তাই না, ক্লিয়ার হয়েছে। তাহলে এখান থেকে আমি টি সমান কি লিখতে পারবো, টি সমান লিখতে পারবো আমরা, দেখো এটি এদিকে গেলে U1 মাইনাস U2 বাই এ, ঠিক আছে। টি সময় কোন জিনিসটা না, তো টি সময়ে এস দূরত্ব যাবে দিয়ে দুজনের বেগ সেম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি হলে দ্বিতীয় ট্রেনটি টি সময়ে এস দূরত্ব অতিক্রম করার পর ট্রেন দুটির বেগই একই হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, আর একটা কি লিখতে পারি আমরা না, তো U2 স্কোয়ার ইকুয়াল টু U1 স্কোয়ার মাইনাস 2as, যেখানে এস হচ্ছে কি ওই পথটা, আর এখানে টিটা হচ্ছে কি যে সময়ের কথা বলছি আমি, এবং দুটোর বেগ সেম হয়ে যাবে সেই গল্পটা। তার মানে এখান থেকে আমি কি বের করতে চাইছি, এস, এখান থেকে টি বার করলাম, এখান থেকে এস বার করলাম। তাহলে এস সমান কত হবে, এগেন এস সমান হবে U1 স্কোয়ার মাইনাস U2 স্কোয়ার বাই সিম্পল ওয়েতে 2a, ঠিক আছে। কিন্তু তুমি যদি লজিকটা দেখো, কিন্তু লজিকটা কি বলছে না, তো এই একটা ট্রেন আর এই আর একটা ট্রেন, এদের মধ্যবর্তী গ্যাপ এক্স। এবার এটা হচ্ছে দ্বিতীয় ট্রেন, সেকেন্ড ট্রেন, এটা হচ্ছে ফার্স্ট ট্রেন। আমি কি বলছি যে দ্বিতীয় ট্রেনটি এস দূরত্ব যাওয়ার পর দুটি বেগ এক হয়ে গেল। এবার U2 টি সময়ে কতটা পথ যাবে, U2 টি, ঠিক তো, কারণ টি সময়ে দুটো ট্রেন একই হয়ে গেল, তার মানে টি সময় পর U2 তার কতটা পথ যাবে, U2 টি পথ যাবে। আর এ বেটা কতটা পথ যাবে, একে তো এক্স পথ যেতে হবেই, এই পথটুকু তো তাকে যেতেই হবে, তার সঙ্গে তাকে এই পথটাও যেতে হবে।
তবেই তো টোটাল পথটা আমি এস লিখতে পারবো, তবেই তো এস গোটাই হবে, এস পথ যেতে হবে। তার মানে আমি কি লিখলাম, এক্স ইকুয়াল টু এক্স প্লাস ইউ টু টু, টি সময়ে ইউ টু যতটা পথ গেল আর আগে থেকে তাদের যতটা গ্যাপ ছিল তার যোগফলটায় তো কতটা পরিমাণ পথ যাবে সেইটা, তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে, এক্স প্লাস ইউ টু টি। ঠিক আছে, তাহলে এবার মানগুলো চুপচাপ বসাও। তাহলে এস এর মান কত বলেছে, এস এর মান হচ্ছে ইউ ওয়ান স্কোয়ার মাইনাস ইউ টু স্কোয়ার বাই টু এ ইকুয়াল টু এক্স প্লাস, আমাকে এক্সটা বার করতে বলেছে তাই না, তাহলে ইউ টু ইন্টু টি এর মান, টি কত বলেছে দেখো ইউ ওয়ান মাইনাস ইউ টু বাই এ, তাহলে টি বলেছে ইউ ওয়ান মাইনাস ইউ টু বাই এ। নাও তুমি এক্স বার করবে, ঠিক আছে, তাহলে এক্স সমান কত হবে, এক্স সমান হচ্ছে ইউ ওয়ান প্লাস ইউ টু ইন্টু ইউ ওয়ান মাইনাস ইউ টু, দেখো বাই কি হচ্ছে টু এ। ঠিক আছে, এটা করা যায় নিশ্চয়ই এখানে যোগ ভাগ করে। ঠিক আছে, প্লাস কি করা যায়, আচ্ছা এক্স গেল এদিকে, তাহলে মাইনাস, মাইনাস কি হবে ইউ টু ইউ ওয়ান মাইনাস ইউ টু বাই এ। এবার এখান থেকে যদি ইউ ওয়ান মাইনাস ইউ টু, এখান থেকে দেখো ইউ ওয়ান মাইনাস ইউ টু আছে, ইউ ওয়ান মাইনাস ইউ টু আছে, এও আছে এও আছে, তাহলে আমি কমনটা নিচ্ছি ইউ ওয়ান মাইনাস ইউ টু বাই টু এ, যদি কমন নিই ইউ ওয়ান মাইনাস ইউ টু বাই টু এ, তাহলে কি পড়ে থাকছে দেখো কমনের মধ্যে, তাহলে এখানে পড়ে থাকবে ইউ ওয়ান প্লাস ইউ টু, তাহলে ইউ ওয়ান প্লাস ইউ টু পড়ে থাকবে, আর এখানে পড়ে থাকবে মাইনাস, তাহলে কি পড়ে থাকবে দেখো এখানে দুই নিয়েছি তার মানে একটা টু পড়ে থাকবে আর ইউ টু পড়ে থাকবে, টু ইউ টু পড়ে থাকবে, সরি এটা গল্প হয়ে পড়ে থাকলে। এবার লজিকটা আশা করি সবাইকে ক্লিয়ার করতে পেরেছি। ঠিক আছে, এবার তুমি যদি এই জায়গাটা গল্প করে দেখো, তাহলে ইউ ওয়ানের সঙ্গে এটা যদি পুরোটা গুণ করো তাহলে কত হবে ইউ ওয়ান স্কোয়ার, দেখো ইউ ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস ইউ টু স্কোয়ার মাইনাস টু ইউ ওয়ান ইউ টু, এই পুরো গুণটা করো এবার। ঠিক আছে, তাহলে দেখো এখানে কত হচ্ছে ইউ ওয়ানের সঙ্গে ইউ ওয়ান স্কোয়ার প্লাস ইউ ওয়ান ইউ টু, আচ্ছা ইউ ওয়ান ইউ টু এটার সঙ্গে হলো আর একটা হবে মাইনাস টু ইউ ওয়ান ইউ টু, মাইনাস টু ইউ ওয়ান ইউ টু, এগেন মাইনাস ইউ ওয়ান ইউ টু প্লাসে মাইনাসে মাইনাস ইউ টু স্কোয়ার, আর কি হবে মাইনাস মাইনাস প্লাস টু ইউ টু স্কোয়ার বাই কত হলো টু এ। দেখবে কোথাও ভুল করলে আমাকে একটু বলবে বাবা। এবার তুমি যদি একটু ভালো করে হিসাব করো দেখো ইউ ওয়ান ইউ টু কেটে যায় আর ইউ টু স্কোয়ারের সঙ্গে টু ইউ টু স্কোয়ার, তার মানে হয়ে গেল ইউ ওয়ান স্কোয়ার মাইনাস টু ইউ ওয়ান ইউ টু প্লাস ইউ টু স্কোয়ার বাই টু এ। তার মানে এটা কি হয়ে গেল আলটিমেটলি ইউ ওয়ান মাইনাস ইউ টুর হোল স্কোয়ার বাই টু এ। তাই এটা কত হচ্ছে আমার এক্স এর ভ্যালু, তাই না লজিকটা। এবং দেখো যদি এইখান থেকে কি করা যায় তাহলে এক্স এর ভ্যালু পেলাম আমরা কি ইউ ওয়ান মাইনাস ইউ টুর হোল স্কোয়ার বাই টু এ। এবার যদি এক্স এর মান এটার চেয়ে বড় হয় ইউ ওয়ান মাইনাস ইউ টু স্কোয়ার বাই টু এ, তাহলে কি হবে এটা তাহলে কি সংঘর্ষ এড়ানো যাবে, তাই না, এক্স এর ভ্যালু বেশি হয়ে গেল। আর এক্স এর ভ্যালু যদি কম হয় ইউ ওয়ান মাইনাস ইউ টুর হোল স্কোয়ার বাই টু এ, তাহলে কি আছে সংঘর্ষ এড়ানো যাবে না, অর্থাৎ সংঘর্ষ ধাক্কা লেগে যাবে, যেটা আমাকে কোয়েশ্চেনে বলেছিল যে এক্স গ্রেটার দ্যান ইউ ওয়ান মাইনাস ইউ টু হোল স্কোয়ার বাই টু এ হলে পরে সংঘর্ষ এড়ানো যাবে, কিন্তু এটা হলে পরে হবে না। ঠিক আছে, এখান থেকে স্পষ্ট আমরা ক্লিয়ারলি সেই শর্তটা আমরা নিলাম, সেই শর্তটা ধরেছিলাম কোথায়, আমরা এই জায়গাটায় ধরেছিলাম, এই ক্ষুদ্র জায়গায়, তাই না, এই ছোট্ট জায়গায় যে টি সময় এস দূরত্ব অতিক্রম করলো, এবং এখান থেকেই সেই শর্তটার পুনরায় লেখা গেল যে এস ইকুয়াল টু এক্স প্লাস ইউ টু টি হলে, এবং এখানে এক্স এর ভ্যালু যদি বেরিয়ে যায় তাহলে কী হবে, সেটা সংঘর্ষ এড়ানো যাবে বা সংঘর্ষ এড়ানো যাবে না, সেটা এখান থেকে আমি ক্লিয়ার করতে পারছি। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো, ডাউট হলে পরে বলবে আমাকে, খুব ছোট হয়ে গেল, মিটিয়ে দেবো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, স্যার নিচের দিকটা একটু কভার করতে। হ্যাঁ টুকে নিবি পরে, দেখে নিস বাবা। চল 4 নম্বরটা হলো তাহলে। আচ্ছা নেক্সট করছি হচ্ছে আমার 5 নম্বর। ঠিক আছে, যেটা করব সেটা হচ্ছে কোন অঙ্কটা করি, এগুলো একই টাইপের অঙ্ক হয়ে যাচ্ছে। আমি ইন্টিগ্রেশন দিয়ে অঙ্ক চাইছি কিন্তু খুঁজে পাচ্ছি না ইন্টিগ্রেশন অঙ্কগুলো, এই যে একটা পেয়েছি, চল। আচ্ছা হটসের হচ্ছে 9 নম্বর আমার বই, জানি না তোদের কী হচ্ছে হটসের বই, দেখ ইন্টিগ্রেশন বা এরকম দিয়ে একটা আছে রুট এক্স দিয়ে, তো আমি ওটা বলে দিচ্ছি অঙ্কটা, তো একটু দেখে নাও অঙ্কটা কী বলেছে। অঙ্কটা বলছে একটি বস্তুকণা টি ইকুয়াল টু 0 সময়ে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অবস্থিত ছিল। তাহলে কী হলো, টি ইকুয়াল টু 0 সময়ে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অবস্থিত ছিল। কণাটির ধনাত্মক এক্স অক্ষ বরাবর ভি বেগে গতিশীল, তাই ধনাত্মক এক্স অক্ষ বরাবর ভি বেগে গতিশীল হয়। গতিবেগ ভি যদি এক্সের সাপেক্ষে ভি ইকুয়াল টু কে রুট এক্স, ভি ইকুয়াল টু কে রুট এক্স সূত্রানুসারে বৃদ্ধি পায়,
তাহলে কণাটির গতিবেগ এবং ত্বরণ সময়ের সঙ্গে কিভাবে পরিবর্তিত হবে। তাহলে গতিবেগের সঙ্গে সময় এবং ত্বরণের সঙ্গে সময় এটা কিভাবে পরিবর্তিত হবে সেটা আমাকে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে সবাই আশা করি কোশ্চেনটা পেয়েছো, না পেলে বলবে আমাকে। ঠিক আছে, না পেলে বলবে কোশ্চেনটা। তাহলে আমাকে কি বলেছে, বলেছে ভি ইকুয়াল টু কে রুট এক্স, ভি ইকুয়াল টু কে রুট এক্স। তাহলে একটি বস্তু কণা টি ইকুয়াল টু 0 সময়ে, টি ইকুয়াল টু 0 সময়ে কি বলেছে আমার, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অবস্থিত ছিল। তাহলে টি ইকুয়াল টু 0 তে এক্স ইকুয়াল টু 0 তে অবস্থিত ছিল। কণাটি ধনাত্মক এক্স অক্ষ বরাবর কি হচ্ছে, ভি বেগে গতিশীল, ধনাত্মক এক্স বরাবর ভি বেগে গতিশীল হয়, এবং সেই সম্পর্কটা আমাকে দিয়েছে ভি ইকুয়াল টু কে রুট এক্স, এই সম্পর্কটা আমাকে দিয়ে রেখেছে। এবার বলেছে কণাটির গতিবেগ এবং ত্বরণ সময়ের সঙ্গে, ঠিক আছে, কিভাবে পরিবর্তিত হয়। তাহলে ধরা যাক, লেটাস কনসিডার, ঠিক আছে, সলিউশন, লেটাস কনসিডার ত্বরণ হচ্ছে কত, অ্যাক্সিলারেশন হচ্ছে এ, আমি ধরলাম ত্বরণ বা অ্যাক্সিলারেশন হচ্ছে এ। এবার দেখো যদি স্থির অবস্থায় থাকে, তাই না, কারণ এক্স ইকুয়াল টু 0-তে চুপচাপ ছিল, তাই না, এবং আস্তে আস্তে তারপর বেগ নিল, তার মানে আমরা বলতে পারি কি ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, 0। তার মানে এখন এক্স আমাকে বলেছে পথ যাচ্ছে, তার মানে ভি স্কোয়ার ইকুয়াল টু কত লেখা যায়, ইউ স্কোয়ার প্লাস 2ax লেখা যায়, সরি 2ax। তাহলে ইউ এর মান তো 0, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কত লিখতে পারবো, 2ax। কিন্তু আমাকে প্রশ্ন অনুযায়ী বলেছে ভি ইকুয়াল টু কে রুট এক্স, এই সূত্র অনুযায়ী যায়, তাহলে ভি স্কোয়ার সমান কত লেখা যায়, কে স্কোয়ার এক্স, তাই না, ভি স্কোয়ার সমান কে স্কোয়ার এক্স। তাহলে ভি স্কোয়ারের জায়গায় যদি আমি কে স্কোয়ার এক্স বসিয়ে দিই, তাহলে কে স্কোয়ার এক্স ইকুয়াল টু কত হচ্ছে 2ax। তাহলে দেখো এইখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, এ এর মান হচ্ছে কে স্কোয়ার বাই 2। তার মানে আমি এই জায়গাটা থেকে ত্বরণের মানটা কত পাচ্ছি, যা সাবস্টিটিউট পদ্ধতিতে, যে ত্বরণ বা অ্যাক্সিলারেশন হচ্ছে কত, কে স্কোয়ার বাই 2। ঠিক আছে, এবার আমাকে কি বার করতে বলেছে, আমাকে বলেছে কি যে বেগ, ভেলোসিটি কত হবে। তাহলে ভি সমান কত হয়, আমরা জানি ইউ প্লাস এটি। এবার ইউ তো 0, তার মানে কত হবে, ভি ইকুয়াল টু হবে সিম্পল 0 প্লাস কে স্কোয়ার বাই 2 ইন্টু টি, তার মানে কত হচ্ছে কে স্কোয়ার টি বাই 2। সো দ্যাট ইজ ইয়োর অ্যান্সার। লজিকটা বোঝাতে পেরেছি, ডাউট হলে পরে বলবে আমাকে। এই মেথডটা কিন্তু মনে রাখবে, গ্র্যাভিটেশনে যখন জয়েন্ট প্রবলেম করাবো, গ্র্যাভিটেশনে জয়েন্টের প্রবলেম, এইখান থেকে অনেক, এই প্রসেসে আমরা কিন্তু অনেক প্রবলেম সলভ করব। ঠিক আছে, এই প্রসেসটা মনে রাখবে, যেভাবে করলাম প্রত্যেকটাই দেখবে। ঠিক আছে, আশা করি সবার ডাউট ক্লিয়ার হয়েছে। ডাউট স্যার এটা একটু আরেকবার একটু বলবেন স্যার। আমাকে বলেছে কোনো একটা পার্টিকেল এক্স ইকুয়াল টু টি ইকুয়াল টু 0-তে এক্স ইকুয়াল টু 0 ছিল, তাহলে পার্টিকেলটা যখন এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে চুপচাপ বসেছিল, তার মানে তার ইনিশিয়াল ভেলোসিটি 0। আর আমাকে বলেছে কি যে ভেলোসিটিটা এক্স এর সঙ্গে ভি ইকুয়াল টু কে রুট এক্স, এই প্রসেস বা এই সূত্র অনুযায়ী চলছে। তাহলে ভি ইকুয়াল টু যদি কে রুট এক্স হয়, তাহলে আমি কি লিখতে পারি, ভি স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার এক্স, এটা লিখতে পারি। আবার আমরা জানি কি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2x। এবার ইউ তো 0, কেন, ইউ এর মান তো বলেই দিয়েছে 0, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 2x। তাহলে এখানে যদি ভি স্কোয়ারের ভ্যালুটা এখানে পুট করি, তাহলে আমার এ এর ভ্যালু পেলাম। আবার ভি ইকুয়াল টু কত, ইউ প্লাস এটি, আমাকে তো তাই বার করতে বলেছে, ত্বরণ বার করতে বলেছে আর সময় বার করতে বলেছে, তাই না। ত্বরণ তো এখানে কনস্ট্যান্ট, কারণ কে হচ্ছে কনস্ট্যান্ট, সেই জন্য ত্বরণ হচ্ছে কনস্ট্যান্ট। কিন্তু দেখো ভেলোসিটিটা হচ্ছে কে স্কোয়ার টি বাই 2। লজিকটা আশা করি ক্লিয়ার করাতে পেরেছি, মিটিয়ে দিচ্ছে বাবা। চলো স্যার একটু আস্তে আস্তে বোঝাবেন স্যার, আস্তে আস্তে, অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, গুড ফিডব্যাক, বলবে আমাকে অবশ্যই। ঠিক আছে, আচ্ছা অঙ্কগুলো পেয়েছিস তো তোরা বইয়ে, নাকি পাচ্ছিস না বলবি। হ্যাঁ স্যার পেয়েছি। ঠিক আছে, চলো পরেরটা আস্তে আস্তে বোঝাচ্ছি। পরের কোনটা করাই, চলো বড় অঙ্ক আছে একটা করাই, ঠিক আছে। আচ্ছা আমার কত নম্বর হবে, 6 নম্বর হবে নাকি না 7 নম্বর হবে বলতো, 5টা হলো নাকি না, 9 নম্বর করার। না না আমার কত নম্বর, 6 নম্বর অঙ্ক করাচ্ছি, ঠিক আছে আমার তো। হ্যাঁ। ঠিক আছে, 6 নম্বর অঙ্কটা দেখি কি বলেছে, তোদের হটসের 11 নম্বর কোয়েশ্চেন, হটসের 11 নম্বর, ঠিক আছে। দেখ অঙ্কটা বলছে দুটি ট্রেনের ত্বরণ যথাক্রমে A1 A2, তাহলে এটা একটা ট্রেন, ঠিক আছে, আর এটা একটা ট্রেন, দুটো ট্রেন আমাকে বলেছে, ট্রেন, দুটো ট্রেন, এরকম একটা দুটো ট্রেনের আমাকে বলেছে ত্বরণ, তাহলে প্রথমটা ত্বরণ A1, দ্বিতীয়টা ত্বরণ বলেছে A2। আর কি বলেছে, ট্রেন দুটি যথাক্রমে U1 এবং U2 বেগে পাশাপাশি দুটি লাইন দিয়ে চলছে, ঠিক আছে। তাহলে U1 আর U2 পাশাপাশি, হ্যাঁ, দুটো ধাক্কা মারার কোনো চান্স নাই, পাশাপাশি দুটো লাইন দিয়ে চলছে, ঠিক আছে, এবং একটা সেতুতে প্রবেশ করে, ঠিক আছে। এই 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 অঙ্কগুলো খুব বিরক্ত লাগে, সেতুর অঙ্কগুলো, ঠিক আছে। সেতুতে প্রবেশ করে এবং সমান সময়ে সেতুটি অতিক্রম করে, এই তো ঝামেলা, ভালো করে বোঝ। এনাতে একটা সেতুতে দুটো ট্রেন গেল, এটা ধরো একটা সেতু, ঠিক আছে, এই সেতুর মধ্যে দিয়ে দুটো ট্রেন যাচ্ছে, তাদের ত্বরণ আলাদা, প্রাথমিক বেগ আলাদা, কিন্তু তারা একই সময়ে সেতুটাকে পার করলো।
এবং আমাকে কি বলছে, প্রমাণ করো সেতুর দৈর্ঘ্য। ঠিক আছে, প্রমাণ করো সেতুর দৈর্ঘ্য। আচ্ছা সৌনভ আজকে ক্লাসে আছিস রে সৌনভ? আচ্ছা আচ্ছা, প্রমাণ করো সেতুর দৈর্ঘ্য কত না, তো 2u1 সরি মাইনাস u2, আচ্ছা u1a2 মাইনাস u2a1 বাই a1 মাইনাস a2 হোল স্কোয়ার। সবাই আশা করি অঙ্কটা পেয়েছিস, না পেলে বলবি। চলো সলিউশন আসে, সলিউশন। তাহলে দুটো ট্রেন পাশাপাশি যাচ্ছিল সুন্দর হাসতে খেলতে, কি মনে হলো ফিজিক্সের যে একটা অঙ্ক বসিয়ে দিই, তাই না? কি না, তো a1 ত্বরণ নিয়ে চলছিল, আর একটা a2 ত্বরণ নিয়ে যাচ্ছিল, আর একটা u1 ত্বরণ নিয়ে বেগ নিয়ে যাচ্ছিল, আর একটা u2 বেগ নিয়ে যাচ্ছিল। এবং আমাকে বলল কি যে তারা একটা সেতুতে ঢুকলো এবং সেতুতে ঢোকার পর সমান সময় সেতুটাকে পার করলো, তাই না? সমান সময় সেতুটাকে পার করলো। এবং তুমি প্রমাণ করো সেতুর দৈর্ঘ্য কত, 2u1 মাইনাস u2 ইন্টু u1 a2 a মাইনাস u2 a1 বাই a1 মাইনাস a2 হোল স্কোয়ার। আজে বাজে একটা প্রমাণ। ঠিক আছে, চলো চটপট করি। তা ধরি সেতুর দৈর্ঘ্য এস। ঠিক আছে, ধরি সেতুর দৈর্ঘ্য, সেতুর দৈর্ঘ্য কত, এস। সেতুর দৈর্ঘ্য আমি ধরলাম কত, এস। আরও কি ধরবো, ঠিক আছে, ধরতে তো অসুবিধা না, আমি যা ইচ্ছা তাই ধরতে পারি। আরও ধরি ট্রেন দুটি, ট্রেন দুটি আরও ধরি, হ্যাঁ এখানে ধরিটা লিখিনি, আরও ধরি ট্রেন দুটি প্রত্যেকটি, ঠিক আছে, প্রত্যেকেই বা প্রত্যেকটি, প্রত্যেকটি টি সময়ে সেতু অতিক্রম করে, টি সময় সেতু অতিক্রম করে। তাহলে এই সেতুটা কি হলো, মোট দৈর্ঘ্য হচ্ছে এস এবং টি সময়ে তারা এটা অতিক্রম করলো। তাহলে চলো পরপর বসাই। ইকুয়েশন তো আমরা জানি, কি জানি না, তো এস ইকুয়াল টু u1t প্লাস হাফ a1t স্কোয়ার। আশা করি এটা সবাই বুঝতে পারবে, কেন এটা ফার্স্ট ট্রেনের জন্য u1 বলে দিয়েছে, a1 বলে দিয়েছে। অরিত্র বুঝতে পেরেছিস, বলবি? ক্লিয়ার হয়েছে আশা করি। দ্বিতীয় ট্রেন কি বলেছে, দ্বিতীয় ট্রেনের জন্য এস তো সমান, তার মানে u2t প্লাস হাফ a2t স্কোয়ার। কারণ দেখো আমি টি আর এসটাকে ধরে নিয়েছিলাম সেম, তাই না? টি আর এস ধরেছি দুটো ক্ষেত্রে সেম, এস তো আমাকে সেম বলেই দিয়েছে, তাই না? তার মানে এখন কি করতে পারি, এই দুটোকে আমি গল্প করতে পারি। কিভাবে গল্প করতে পারবো, এস তো সমান, তার মানে আমি কি লিখতে পারি না, তো u1t প্লাস হাফ a1t স্কোয়ার ইকুয়াল টু কত লিখতে পারবো, u2t প্লাস হাফ a2t স্কোয়ার। এই দুটো আমি লিখতেই পারি। ঠিক আছে, এবার তুমি কি করবে, যে ইচ্ছাভাবে সলিউশন করো। আমাকে বলেছে সেতুর দৈর্ঘ্য বার করতে, ঠিক আছে, তার মানে আমি কি টাইমটা বার করে নিই আগে। ঠিক আছে, টাইমটা বার করলে পরে সেতুর দৈর্ঘ্যটা পেয়ে যাবো, কারণ এটা হচ্ছে সেতুর দৈর্ঘ্য। টি বার করতে হবে আমাকে, u1 a1 দিয়ে আমি বা u2 a2 রেসপেক্টে বার করবো। ঠিক আছে, টিটা বের করে নিলে হয়ে যাবে। তাই টি বার করতে গেলে আমাকে দেখো এইদিকে গল্প আছে টি এর, প্রত্যেকটা জায়গা থেকে তাহলে টি গল্প করে দাও, টি কেটে দাও। তার মানে টি কেটে দিলে কত হবে, u1 প্লাস হাফ a1t ইকুয়াল টু u2 প্লাস হাফ a2t, তাই না? সব জায়গা থেকে টি কেটে দিলে এটাই পড়ে থাকে। এবার টিগুলোকে তুমি এক জায়গায় নিয়ে যাও, তা টিগুলোকে এক জায়গায় নিয়ে গেলে কি তো কত হবে না, তো হবে দেখো u1 মাইনাস u2 ইকুয়াল টু টি কমন গেলে, মানে টি বাই টু যদি কমন নিই তাহলে হয়ে যাচ্ছে a1 মাইনাস a2, উল্টো লিখলাম বোধ হয়, a2 মাইনাস a1 হবে, সরি a2 মাইনাস a1, তাহলে এটা হলো a2 মাইনাস a1। ঠিক আছে, সবার বুঝতে পেরেছিস, অসুবিধা নেই আশা করি। তাহলে টি সমান লেখা যায়, বলবে t2 ইন্টু u1 মাইনাস u2 বাই a2 মাইনাস a1। এবার ঠিক আছে, যার যার প্রবলেম হচ্ছিল স্লো ফাস্টের জন্য বলবে একটু। ঠিক আছে, তাহলে এ হলো টি। এবার আমাকে কি বার করতে বলেছে, আমাকে তো বার করতে বলেছে সেতুর দৈর্ঘ্য। তাহলে সেতুর দৈর্ঘ্যর ফর্মুলা তো এইটাই তো সেতুর দৈর্ঘ্য এস, তাই না? তার মানে এখানে তুমি চটপট মানটা বসিয়ে ফেলো। তার মানে কি হবে, এস ইকুয়াল টু u1 ইন্টু, এবার দেখো একটা বিশাল আকারের জিনিস দাঁড়িয়ে যাবে, তাই না? বিশাল বড়। আচ্ছা a2 মাইনাস a1 প্লাস হাফ a1 তো জানি না, a1ই রেখে দেবো আমি a1টা, আর হবে টি স্কোয়ার, তার মানে কত হবে 4u1 মাইনাস u2 হোল স্কোয়ার বাই a2 মাইনাস a1 এর হোল স্কোয়ার। এরকম একটা আজে বাজে জিনিস দাঁড়িয়ে গেল। এবার তোমাকে বাবা এখান থেকে কমন টমন নিয়ে ঠিক করতে হবে, তাই না? দেখো কি কি কমন যায়, তাহলে তুমি দেখো এখানে u1 মাইনাস u2 একবার আছে, u1 মাইনাস u2 দুবার আছে, আর এখানে কি আছে, a2 মাইনাস a1 একবার আছে, দুবার আছে, এখানে a2 মাইনাস a1 একবার আছে। ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, u1 নাই, তার মানে তুমি কমন নাও হচ্ছে u1 মাইনাস u2টাকে একবার ধরো, আর তুমি ধরে নাও, আচ্ছা 2 এখানে আছে, এখানে হাফ আছে, ঠিক আছে, তুমি 2 কমন নিয়ে নাও, ওপর থেকে 2 কমন নাও, আর a2 মাইনাস a1 স্কোয়ারকে ধরে নাও। তাহলে a2 মাইনাস a1 স্কোয়ারকে ধরে নিলাম, ঠিক আছে, তাহলে এই কমনটা নিলাম। তাহলে দেখো 2 নিয়ে নিয়েছি, u1 মাইনাস u2 নিয়ে নিয়েছি, তার মানে পড়ে থাকবে u1 এখানটাতে, ভালো করে দেখে নেবে সবাই, u1 পড়ে থাকলো, আর এইটা পড়ে থাকবে একটা, তাই না? কেন
কারণ এখানে তো একটা ছিল আর আমি নিয়েছি দুটো কমন, তাহলে এখানে একটা পড়ে থাকা উচিত। আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, আর কি পড়ে থাকবে দেখো, আমি এখান থেকে 2 কমন নিয়েছি, তাই না? এখান থেকে আমি কমন নিয়ে নিয়েছি 2, তার মানে এখানে ছিল হাফ, তাহলে এটা কত হয়ে যাবে? আচ্ছা 1-এর 4 হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, এই 2 4 2 কেটে যাবে, তো এই 2 এর সঙ্গে 2 কমন নিয়ে নিলাম, তার মানে এখানে কিছু আর পড়েই থাকবে না। ভেরি গুড, এখানে আর কিছু পড়েই থাকলো না, দেখলে 2 আর 4 কেটে গেল, 2 পড়ে থাকলো, এই 2 কমন নিয়ে নিয়েছি তো আমি, তাহলে এখানে আর গল্প হয়ে গেছে সব। তার মানে এখানে পড়ে থাকলো a1টা থাকবে, আচ্ছা u1 মাইনাস u2 একটা কমন নিয়েছি, তার মানে পড়ে থাকবে সরি u1 মাইনাস u2, আর এই ব্যাটাকে তো টোটালটাই কমন নিয়েছি, তাহলে এইটাই আমার পড়ে থাকলো এখন আলটিমেটলি। তার মানে আমি এখানে কি লিখবো, 2u1 মাইনাস u2 বাই a2 মাইনাস a1 স্কোয়ার। ভদ্রভাবে করবে, হ্যাঁ ভদ্রভাবে করবে, না হলে কিন্তু তোমাকে কষ্ট দেবে জীবনে। ঠিক আছে, এবার কি করবে তুমি, আচ্ছা বের করতে কি বলেছে আমাকে, প্রমাণ কি দিয়েছে দেখো কত বড় প্রমাণ, u1 মাইনাস u2 বাই, আচ্ছা আচ্ছা এই দুটোকে গল্প করতে বলেছে। a1 মাইনাস a2 হোল স্কোয়ার নিচে আছে, ঠিক আছে a1 মাইনাস a2 হোল স্কোয়ার নিচে চলে এসছে আমাদের 2u1 ও u2, আচ্ছা 2u1 মাইনাস u2 এসছে, আর কি আচ্ছা আচ্ছা এই গুণটা আমাকে করতে হবে, তার মানে এখানে এই গুণটা ভাগটা ঠিকঠাক করতে হবে। তাহলে দেখো গুণটা করো, তাহলে u1 a2 মাইনাস u1 a1 প্লাস u1 a1 মাইনাস u2 a1, তো দেখো u1 a1 u1 a1 কেটে যায়, তার মানে পড়ে থাকছে কি, পড়ে থাকছে হচ্ছে 2u1 মাইনাস u2, তার সঙ্গে গুণ হবে u1 a2 মাইনাস u2 a1 বাই, দেখ তো একটু প্রমাণটা মিলেছে কি না, a2 মাইনাস a1 এর হোল স্কোয়ার, এটাই বোধহয় বলেছে নাকি। আচ্ছা u1 মাইনাস a2, বাকি সব তো মিলিয়ে দিচ্ছি, u1 a2 মাইনাস u2 a1, u1 a2 মাইনাস u2 a1, ভেরি গুড। চলো, আশা করি সবার ডাউট ক্লিয়ার হয়েছে, কোন জায়গায় কি দাঁড় করাতে হবে বলো, এখানে থামাবো, এখানে থামাবো, এখানে থামাবো, বলবে বলবে, চলো চলো, একটু উপর নিয়ে যাবেন স্যার। এই তো এই তো এই তো, চলো চলো, যার যেখানে দরকার কাজ করে নাও, চলো চলো চলো, চটপট চটপট চটপট। ঠিক আছে চলো চটপট করবো, একদম চটপট। আমি আস্তে আস্তে ই করছি, চলো নিয়ে নাও, যার যেখানে যা দরকার সব তুলে নাও। চলো এবার মিটিয়ে দিচ্ছি তাহলে। আশা করি সবার টাকা হয়ে গেছে, চলো মিটিয়ে দিই। চলো এবার 7 নম্বর হবে CR7। আজকে হচ্ছে পর্তুগালের ম্যাচ আছে না রে, পর্তুগালের সঙ্গে কার, ইসরায়েল নাকি ইউরোতে। চলো আগে অঙ্কটা টুকে নিই, তারপর মিটিয়ে করে দেবো, ঠিক আছে। চলো এবার হ্যাঁ 7 নম্বর অঙ্কটা করি, চলো 7 নম্বর কি বলেছে দেখি। ঠিক আছে, একটা উল্লম্ব গতির করি, চলো বলেছে একটি গম্বুজের শীর্ষ থেকে, সবাই অঙ্কটা দেখে নেবে একটু যার যার বই আছে, একটি গম্বুজের শীর্ষ থেকে, ঠিক আছে 30 মিটার পার সেকেন্ড। আচ্ছা সবাই তোদের বই আছে তো, কার বই নাই বলতো, আমি তো খেয়াল করিনি, কার বই নাই, অঙ্কটা টুকতে হবে আমাকে, একটু বল কার বই নেই। 30 কত নম্বর বললেন? এটা হচ্ছে হটসের সেট 3 18 নম্বর, হ্যাঁ 18 নম্বর ঠিক। কার বই নেই একটু জানাবি আমাকে। ঠিক আছে সবাই পেয়েছিস। একটি গম্বুজের শীর্ষ থেকে 30 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকে কি করা হলো, খাড়া ঊর্ধ্বে ছোড়া হলো, ঠিক আছে। 4 সেকেন্ড পর আর একটি বস্তুকে একই জায়গা থেকে নিচের দিকে ফেলা হলো, একই জায়গা থেকে, সবাই অঙ্কটা পড়বে কিন্তু যার যার বই আছে, নিচের দিকে ফেলা হলো, ঠিক আছে। বস্তু দুটি একই সঙ্গে মাটিতে স্পর্শ করলো, বস্তু দুটি একই সঙ্গে মাটিতে স্পর্শ করলো, ঠিক আছে স্পর্শ করলো, ঠিক আছে। গম্বুজের উচ্চতা এবং দ্বিতীয় বস্তুর পতনকাল
কত, ঠিক আছে, আর লিখলাম না। তাহলে কি বলেছে কোয়েশ্চেনটা একবার পড়ে নেবো সবাই, সবার বই আছে, চলো। একটি গম্বুজের শীর্ষ থেকে 30 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকে খাড়া ঊর্ধ্বে ছোড়া হলো। কোয়েশ্চেনটা একটু ভালো করে বুঝে নেবে, ঠিক আছে। তো যদি আমরা সলিউশন করি, এখন কি বলেছে, যদি এটা একটা গম্বুজ হয়, ঠিক আছে, গম্বুজ চ্যাপটা হয় না, কিন্তু আমি চ্যাপটাই আঁকলাম, ঠিক আছে। গম্বুজের ওপর একটা বস্তু বসে, ব্যক্তি বসে আছে এবং একটি বস্তুকে খাড়া ঊর্ধ্বে ছোড়া হলো। ঊর্ধ্বে কত বেগে ছোড়া হলো? 30 মিটার পার সেকেন্ড। কি মন হলো এখানে কে বসেছিল কি জানি, 30 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়ে দিল। এবং কি করলো, 4 সেকেন্ড পর আর একটি বস্তুকে একই জায়গা থেকে নিচের দিকে ফেলালো। তাহলে এখান থেকে 4 সেকেন্ড পর, মনে রাখবে এই জায়গাটা, ঠিক আছে, আফটার গ্যাপ অফ 4 সেকেন্ড কি করলো, আর একটা কোনো বস্তুকে এখান থেকে ফেলে দেওয়া হলো। কিন্তু ফেলে দেওয়ার সময় ইউ কিন্তু 0, মনে রাখবে এখানে ইউ কিন্তু 0 নয়। এবং দেখা গেল এই বলটা যা ছিল, এই বলটা যা ছিল, দুটো বলই একসঙ্গে মাটিতে পড়লো। এবার আমাকে কোয়েশ্চেন বলেছে এর কত টাইম লাগলো আর এ ব্যাটার হাইট কত, এই হচ্ছে আমার কোয়েশ্চেন, তাই তো। 4 সেকেন্ড পর আরেকটি বস্তুকে একই জায়গা থেকে নিচের দিকে ফেলা হলে বস্তু দুটি একই সঙ্গে মাটিতে স্পর্শ করলো, গম্বুজের উচ্চতা এবং দ্বিতীয় বস্তুর পতনকাল নির্ণয় করো, ঠিক আছে। তাহলে ধরে নাও, তাহলে ধরে নিই গম্বুজের উচ্চতা h, ঠিক আছে। তাহলে লিখে লিখে করছি, হ্যাঁ, গম্বুজের শীর্ষ থেকে, ঠিক আছে, 4 সেকেন্ড পর বস্তুটির উচ্চতা, ঠিক আছে। তো কেন বস্তুটির উচ্চতা বের করছি 4 সেকেন্ড পর? কারণ এটা কত দূর গেল সেটা আমাকে ভাবতে হবে। কারণ এই দেখো, এটা এত দূর যাওয়ার পর হাইয়েস্ট ভেলোসিটি অ্যাচিভ করার পর তো নিচে নামবে আবার, নাকি? ওপর দিকে ছুড়ে দিলি মানে কি মুক্তিবেগ নিয়ে দুনিয়া ছেড়ে পালিয়ে গেল তা তো নয়, তাই না? ও তো আবার কি করবে, পৃথিবীতে ফিরে আসবে, তাই না? আমরা সবাই পৃথিবীকে ভালোবাসি, পাথরটাও ভালোবাসে। তাহলে যেহেতু পৃথিবীতে আবার ফিরে আসবে, সেই কারণে একটা হাইয়েস্ট পয়েন্ট এত দূর পর্যন্ত সে যাবে, গিয়ে আবার নিচের দিকে নামবে। লজিকটা আশা করি ক্লিয়ার করাতে পেরেছি সবাইকে। তাহলে যখন 30 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে ওপর দিকে ছুটছিলাম গম্বুজের শীর্ষ থেকে, তাহলে 4 সেকেন্ড পর বস্তুটির অবস্থান বা বস্তুটি কোথায় পৌঁছালো এটা জানবো। তাহলে গম্বুজের শীর্ষ থেকে 4 সেকেন্ড পর বস্তুর উচ্চতা কোথায় আছে বস্তুটাকে এবার দেখি আমি, ঠিক আছে। তো সবাই নিশ্চয়ই ফর্মুলা অলরেডি ইউজ করতে আরম্ভ করে দিয়েছো। কি ফর্মুলা লাগবে তোমরা নিশ্চয়ই জানো সবাই, ঠিক আছে। আমি চটপট মিটিয়ে নিই, তোমরা যারা যারা পারছো চটপট করতে আরম্ভ করবে, ঠিক আছে। চটপট, 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 ঠিক আছে, চটপট করবে। চলো দেখি। তাহলে আমাকে বলেছে উচ্চতা বার করতে হবে। তাহলে আমরা কি জানি, h = ut + ½ at স্কোয়ার, ঠিক আছে। তার মানে এই উচ্চতাটাকে তুই x ধর, ঠিক আছে, h ধর, তাহলে x ধর, x, ঠিক আছে। তাহলে x = কত হবে, x = হচ্ছে ut - ½ gt স্কোয়ার, তাই না? উপর দিকে ছুটছে নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে u এর মান কত, u এর মান হচ্ছে 30, নাকি? u এর মান হচ্ছে 30। আচ্ছা, টিটা তো কত বলেছে, 4 সেকেন্ড, তাহলে 4 - ½ g এর মান আমি 10 ধরে নিচ্ছি খুব সহজ ক্যালকুলেশনের জন্য, আর 4 স্কোয়ার, তার মানে হচ্ছে 120 - 5 20 4 4 16 হচ্ছে 60 80, 4 4 16 16 180, তার মানে হচ্ছে 40 মিটার, তাই না? তার মানে তার অবস্থান হচ্ছে 40 মিটার, ঠিক আছে। আচ্ছা, তাহলে বেগ কত হবে বার করে নি চটপট। তাহলে v সমান কত হবে, u - gt, তার মানে হচ্ছে 30 মাইনাস কত হচ্ছে g, কত g হচ্ছে 10 ইন্টু t হচ্ছে 4, তার মানে v হচ্ছে -10। তাহলে মানে -10 মিটার পার সেকেন্ড হলে মানে কি, দেখো ওপরের দিকে ছুটছি, ভেলোসিটি ছিল প্লাস, কিন্তু এখন ভেলোসিটি বলছে মাইনাস। তাহলে এখন ভেলোসিটি বলছে মাইনাস মানে কি, ভেলোসিটি নিশ্চয় নিচের দিকে চলে এসছে, অর্থাৎ পার্টিকেলটা হাইয়েস্ট পয়েন্ট পার করে গেছে। এই জায়গাটা কে বুঝতে পারছিস না আমাকে বলবি। পার্টিকেলটা হাইয়েস্ট পয়েন্ট পেরিয়ে গেছে এবং নিচের দিকে চলে এসছে, তবেই তো তার ভেলোসিটি মাইনাস হলো, না তো তার ভেলোসিটি মাইনাস হতো না। কারণ আমি এখানে +30 বসিয়েছি, ভালো করে যদি তোমরা খেয়াল করো, এখানে +30 বসিয়েছি। তার মানে যখন ভেলোসিটি নিয়ে ওপরের দিকে যাচ্ছিল পার্টিকেলটা, তখন তার ভেলোসিটি পজিটিভ, কিন্তু আমি দেখছি 4 সেকেন্ড পর তার ভেলোসিটি কত, নেগেটিভ। তার মানে কি, পার্টিকেলটা আর ওপরের দিকে যাচ্ছে না, পার্টিকেলটা এবার নিচের দিকে যাচ্ছে, সেই জন্য মাইনাস এসছে। আশা করি সবার ক্লিয়ার করতে পেরেছি। এবার ধরো গম্বুজের উচ্চতা হাইট h, ঠিক আছে। তাহলে গম্বুজের উচ্চতা h, এবার পার্টিকেলটা গেছে কতটা পথ, আরও x, নাকি? এত দূর পর্যন্ত তো উঠেছে পার্টিকেলটা, তাহলে এটা হচ্ছে x, তাই না? তাহলে এখন আমি কি লিখতে পারি, ভালো করে দেখবে একটু। তার মানে গম্বুজের হাইট হচ্ছে h, তার সঙ্গে সে কত গেছে, তার সঙ্গে সে গেছে 40, ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা, u। এখন ভেলোসিটি u কত না, তো 10, তাই না? পার্টিকেলটা 10 ভেলোসিটি যাচ্ছে, 10, দেখি, হ্যাঁ 10, তার মানে হচ্ছে কত 10 ইন্টু টি প্লাস কত হচ্ছে ½ ইন্টু 10t স্কোয়ার। লজিকটা ক্লিয়ার করতে পারলাম। কেন, পার্টিকেলটার ভেলোসিটি এখন কত হয়ে গেছে, মাইনাসটাকে যদি অ্যাভয়েড করি নিচের দিকে নামছে, তাহলে 10, নিচের দিকে নামছে বলে প্লাস হয়ে গেছে, তার মানে পার্টিকেলটা এখন কি করছে,
এইখান থেকে নিচের দিকে নামতে শুরু করেছে এবং ধরলাম টি সময় পর পার্টিকেলটা নিচের দিকে নামবে, তাই না? টি সেকেন্ড পর পার্টিকেলটা নিচের দিকে নামবে। তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট ইকুয়েশন। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি ইকুয়েশনটা। নেক্সট দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে এবার ভাবো, ফর সেকেন্ড পার্টিকেল, ফর সেকেন্ড বস্তু, ঠিক আছে, ফর সেকেন্ড বস্তু, দ্বিতীয় বস্তুর জন্য। দ্বিতীয় বস্তু কি বলেছে যে 4 সেকেন্ড পর ওর তো অবস্থান পেয়ে গেলাম, ফার্স্ট পার্টিকেল কোথায় ছিল সেই অবস্থানটা আমরা পেয়ে গেছি। এবার বলছে দ্বিতীয় বস্তুকে আমরা যখনই ওই এইচ উচ্চতাযুক্ত একটা গম্বুজের ওপর থেকে ছুড়ে দিলাম, মানে ছেড়ে দিলাম, তখন সে কি করলো, একই সঙ্গে মাটিতে পড়লো। তার মানে এক্ষেত্রেও টাইমটা সেম লাগা উচিত, টি লাগা উচিত, তাই না? এখানে টি লেগেছে মানে ওখানেও টি লাগবে, টি টাইমেই তো পৌঁছাবে আলটিমেটলি। তার মানে আমি কি লিখতে পারবো এখানেও, এখানে লিখতে পারবো, দেখো এইচ ইকুয়াল টু কত লিখতে পারবো, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। কিন্তু গল্পটা কোথায়, ইউ জিরো। কেন ইউ জিরো? আমি তো বলে দিলাম পার্টিকেলকে যখন এরকম করে ফেলে দেওয়া হচ্ছে তখন তার ইউ বা প্রাথমিক ভেলোসিটি কত হয়, সিম্পল ওয়েতে জিরো, তাই না? তুমি তাকে ওপর থেকে যখন একটা পার্টিকেলকে এমনি করে ছেড়ে দেবে তার কোনো ভেলোসিটি হবে না আনলেস তুমি তাকে জোর করে ছুঁড়ে মারো, তাই না? আর আমরা ছুঁড়ে মারতে যাবো কেন, জাস্ট ফেলে দেবো উপর থেকে, ঠিক আছে? আমাদের এখানে কোনো কিছু বলে দেয়নি ওইরকম। তার মানে ইউ এর মান যদি তুমি এখানে জিরো বসাও, তার মানে এইচ সমান কত হয়ে যাচ্ছে দেখো তো একটু, হাফ জিটি স্কোয়ার, তাই না? তাহলে এবার দেখো এখানে হাফ জিটি স্কোয়ার, জি মানে এটা 10 মানে তো জি, তাহলে এখানে আমি এইচ বসিয়ে দিতে পারি। তার মানে এখানে তুমি এইচ বসিয়ে দাও, তার মানে টিটা বেরিয়ে যায়, তাই না? তাহলে এখানে তুমি এইচ বসাও, তার মানে এই ইকুয়েশন থেকে দেখো এইচ প্লাস 40 ইকুয়াল টু 10t প্লাস কত হবে এইচ। কেন, এই পুরো জিনিসটাই তো এইটা, ভালো করে দেখে নিলেই তো পারবে, জি এর জায়গায় কত 10 লিখলেই তো একই হয়ে যায়। তার মানে আমার টি সমান কত বেরোলো, 4 সেকেন্ড। তার মানে দ্বিতীয় বস্তুটা 4 সেকেন্ড পর মাটিতে পড়বে, তাই না? তার মানে এখন এক্স সমান কত হবে, মানে এই গম্বুজের হাইট, তাহলে গম্বুজের হাইট হচ্ছে এইচ ইকুয়াল টু, এইগুলো ছুঁড়ে মারবি, হ্যাঁ তোর শত্রু হলে তুই জোরে জোরে ছুঁড়ে মারবি, কিন্তু এমনি ফেলে দিই আমরা, তখন তো ইনিশিয়াল ভেলোসিটি দেয় না আমরা। লজিকটা সরি ক্লিয়ার করতে বলছি, ডাউট হলে পরে বলবে কারো, হ্যাঁ কারো ডাউট আছে বলবে। অঙ্কটাতে খুব সুন্দর অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এরকম টাইপের অঙ্ক একটা এক্সাম্পলে তোমরা পেয়ে যাবে কিন্তু, হ্যাঁ এই টাইপেরই অঙ্ক এক্সাম্পলে দেওয়া আছে। আচ্ছা নেক্সট অঙ্ক করবো হচ্ছে আমরা সেট 3 বা হর্স নিউমেরিক্যাল প্রবলেমেরই 19 নম্বর অঙ্কটা দেখে নেবে সবাই একটু চোখ বুলিয়ে, আমি লিখে দিচ্ছি অঙ্কটা, যারা যারা বই নেয় তারা একটু দেখে নাও, ঠিক আছে? আর আছে বাবা, কতগুলো লিখেছিলাম আগের অঙ্কটা, অনেক বড় অঙ্ক ছিল, আচ্ছা বাজে বাজে ক্যালকুলেশনের অঙ্ক আমার খুব বিরক্ত লাগে। ঠিক আছে চলো দেখি, লজিকের অঙ্ক হলে পরে বেশ লজিক, ঠিক আছে। কি বলেছে অঙ্কটা দেখি, তাহলে অঙ্ক নাম্বার 8, আর হর্টসের কত নম্বর অঙ্ক বলে দিলাম, 9, ঠিক আছে? হর্টস মানে সেট 3 বলছে একটি লিফট ভূপৃষ্ঠ থেকে, একটি লিফট ভূপৃষ্ঠ থেকে, যতক্ষণ অঙ্ক পড়ছি যাদের যাদের বই আছে তারা তারা সঙ্গে সঙ্গে পড়তে আরম্ভ করো অঙ্কটা। এ সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে বা সমতরণ নিয়ে কি করলো, ওপরে উঠতে শুরু করলো, সমতরণ নিয়ে উপরে উঠতে শুরু করলো। দেখো এত অঙ্ক করে দিচ্ছি, তোমাদের কাজ হবে সেট 1 ফুল কমপ্লিট করা, কিন্তু বলে দিলাম টি সেকেন্ড পর এর থেকে সব টাইপের অঙ্ক আমি আজকে কভার করে দিচ্ছি। আগের দিন এইচসি ভার্মা করেছিলাম, সবাই দেখেছিস তো, ক্লাসে ছিলিস তো? এইচসি ভার্মার ক্লাসটা কে কে করেছিস যখন এইচসি ভার্মার অঙ্ক করাই আমি এক খণ্ড থেকে? আমি স্যার। অরিত্র ছিলিস না, অভিস্মিত ছিলিস না, আর এক খণ্ড আমি পাথর ফেলা হলো, ঠিক আছে? ইউটিউবে ভিডিওটা আছে এখনো দেখে নিস, হ্যাঁ ঠিক আছে? পাথর ফেলা লেকচার 4 না 5 এরটা স্যার? লেকচার বোধহয় 5 হবে, 5 6 এরটা, এটা তো স্যার আমি আজ সকালে 4টা দেখেছি, 5টা দেখা হয়নি। দেখে নিস ফেলা হলো। প্রমাণ করো যে পাথরখণ্ডটি টি রুট এ বাই জি রুট এ প্লাস রুট ওভার এ প্লাস জি সেকেন্ড পর লিখো, যেমন লিখে সেরকম লিখো, সেকেন্ড পর মাটি স্পর্শ করবে, আর ভূপৃষ্ঠ লিখলাম না, হ্যাঁ মাটি স্পর্শ করবে। চলো গল্পটা পড়ি কি বলেছে, সবাই একবার চোখ বুলিয়ে নাও অঙ্কটাতে। সলিউশন, একটি লিফট ভূপৃষ্ঠ থেকে এ সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণ নিয়ে ওপরে উঠছে, ওকে? লিফট তো সবসময় ওপরের দিকে ওঠে, নিচে খুব কম নামে। টি সেকেন্ড পর এর থেকে একটা পাথর ফেলা হলো, কেন সব কি দরকার, কি পাথর ফেলা,
কি সমস্যা হয়েছে? পাথর ফেলে যাচ্ছে বাবা। ঠিক আছে, তাহলে একটা লিফট ধরো, এটা হচ্ছে একটা লিফট। ওকে, এই লিফট কি করছে? এ সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে কি করছে? ওপরের দিকে গল্প হচ্ছে। এবার কি হলো, টি সেকেন্ড সময় পর এক খণ্ড পাথর ফেলা হলো। প্রমাণ করো যে পাথর খণ্ডটি টি রুট এ এত সময় পর মাটিতে স্পর্শ করবে। এবার দেখো, এর যদি ইনিশিয়াল ভেলোসিটি 0 হয় লিফটটা, ঠিক আছে, তাহলে টি সময় পর তার ভেলোসিটি কত হবে? টি সময় পর লিফটের ভেলোসিটি, কারণ আমাকে প্রবলেমটা বলেছে টি সময় পর, তাই না? আমাকে যাবতীয় যা বলেছে টি সময় পর, তাই আমি এগুলো আর দেখতেই যাবো না কি হচ্ছে আগে। টি সময় পর লিফটের বেগ কত হবে? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তার মানে হয়ে যাচ্ছে এটি। কেন? ইউ তো হচ্ছে 0। ভেরি গুড। কতটা হাইটে উঠবে? হাইট কতটা উঠবে না তো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমি এ ধরলাম কারণ এ ত্বরণ নিয়ে যাচ্ছে বলে দিয়েছে। দেখো জি আর কাজে লাগাতে পারবে না তুমি বলবে স্যার উপর দিকে উঠলো, জি কেন লিখলেন না? বাবা এ ত্বরণ নিয়ে যাচ্ছিল, তাই না? এবার দেখো তাহলে কি হবে, টি সময় পর তার হাইট কত হচ্ছে না তো এস হচ্ছে সিম্পল ওয়েতে হাফ এটি স্কোয়ার। এই দুটো ডেটা কিন্তু মনে রাখবে যে লিফটের ভেলোসিটি টি সময় পর হলো এটা, আর দূরত্ব হলো এটা। আমার যদি এইচসি ভার্মার ক্লাস করে থাকো, এইচসি ভার্মার যে প্রবলেম আছে সেখানে একটা বেলুনের প্রবলেম করেছিলাম। কারা কারা করেছিলিস একটু বলতো? বেলুনের প্রবলেম একটা বলেছিলাম, খুব ইম্পর্টেন্ট। সেখানে বলেছিলাম যে যখন বেলুন আকাশের দিকে উড়ছে, যদি ইউ ভেলোসিটি নিয়ে যায়, তাহলে পাথর যদি ফেলে দেওয়া হয় তাহলে তার ভেলোসিটি হয় -ইউ। বলেছিলাম, মনে আছে? এরকম কিছু ক্লিয়ার হয়েছে? যারা যারা দেখোনি এইচসি ভার্মার ক্লাসটা কিন্তু অবশ্যই দেখে নেবে। এইচসি ভার্মার প্রবলেমগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং সেগুলো সলিউশন করে দেওয়া হয়েছে। তাহলে এখন লিফটের গল্প তো হয়ে গেল, এবার পাথরে আসি। তাহলে এখন বলো তো পাথরের ভেলোসিটি কত? পাথরের বেগ, তাহলে পাথরের বেগও হবে এটি, কিন্তু নিচের দিকে, কারণ পাথর নিচের দিকে যাচ্ছে, আমরা এটা ধরে নিচ্ছি, ঠিক আছে? এবং প্রাথমিক উচ্চতা, তাহলে পাথরের উচ্চতা কত হচ্ছে? হাফ এটি স্কোয়ার। তাহলে পাথরের কি হলো? তার ভেলোসিটি হলো এটি এবং তার উচ্চতা হলো হাফ এটি স্কোয়ার। ধরি, লেট আস কনসিডার পাথরটি টি সেকেন্ড সময় পর বা টি সময় পর, পাথরটি টি সময় পর মাটি স্পর্শ করবে। টি সময় পর মাটি কি করবে? স্পর্শ করবে। এটা আমার কি বললাম? পাথরটির গল্প। তাহলে পাথরটা এরকমভাবে যাচ্ছিল এবং টি সময় পর কি বললাম? মাটিতে স্পর্শ করবে। এবং যদি আমার হাইট হয় এইচ, তাহলে এইচ সমান কি লিখতে পারবো? দেখো বলেছিলাম ভেলোসিটি মাইনাস হয়ে যায় বাবা, তাহলে মাইনাস ইউটি প্লাস কি লিখবো? হাফ এটি স্কোয়ার, তাই না? এটাই লিখবো কারণ মাইনাস নিচের দিকে হয়ে যায় বলেছিলাম আমি। এবার দেখো এই যে এইচটা মানে কি? এই এস, তো এইচ মানে এই এস, তার মানে সেখানে সেই মানটা যদি তুমি পুট করো তাহলে কত হয়? হাফ এ টি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস, এবার ইউ পাথরের ভেলোসিটি মানে কি? এটা ইএটি হবে, কারণ কি বলেছিলাম যে লিফট ওপর দিকে এটি ভেলোসিটি নিয়ে উপরে উঠছে, তাহলে সেখানে যদি একটা পাথর ফেলে দেওয়া হয় পাথরেরও সেম ভেলোসিটি হবে, লিফটের যা ভেলোসিটি হবে। বেলুনের অঙ্ক তো তাই বুঝিয়েছিলাম আমি। তার মানে এখানে কি লিখতে পারবো? ইউ এর জায়গায় সিম্পল লিখতে পারবো এটি। তাহলে এ স্মল টি তার সঙ্গে ক্যাপিটাল টি, তার সঙ্গে কী হবে? প্লাস হাফ। এবার এ দেখো পাথর যখন নিচের দিকে পড়ছে তার ভেলোসিটি বা অ্যাক্সিলারেশন কী হবে? গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। কিন্তু লিফটের সঙ্গে আমরা কল্পনা করি, লিফটে লাগাতে পারিনি, কেন? লিফট তো এ ত্বরণ নিয়ে ওপর দিকে উঠছিল, সেই জন্য আমরা কি লিখতে পারবো? হাফ জিটি স্কোয়ার। আশা করি ইকুয়েশনটা বুঝতে পেরেছো। কার ইকুয়েশনটা বুঝতে ডাউট হয়েছে আমাকে একটু বলো। চলো লিফটে যখন ওপর দিকে উঠছিল, লিফট এ ত্বরণ নিয়ে উঠছিল, সেই জন্য আমরা কোনো জায়গায় কিন্তু জি ইউজ করতে পারিনি। এখন পাথর তো জি ত্বরণ নিয়েই পড়বে, কারণ পাথর অবাধে পড়ছে, অবাধে পতনশীল কি? জি ত্বরণ নিয়ে পড়ছে, সেই জন্য আমরা এখানে এর জায়গায় জি লিখতে পারলাম। আর কার ডাউট বলো? ওকে, তার মানে এখানে যে এ আছে, ঠিক আছে, সেই এটা থাকলো, জাস্ট জিটি স্কোয়ারটা জিটি হয়ে গেল, ঠিক আছে? তার মানে আমাকে কি বার করতে বলেছে? টি বার করতে বলেছে, ক্যাপিটাল টি। তা সবগুলোকে 2 দিয়ে গুণ করো আর জি দিয়ে ভাগ করো, তার মানে কত হচ্ছে দেখো? একসঙ্গে হবে না, তাহলে এক কাজ করো, তাহলে হবে এটা এটি স্কোয়ার ইকুয়াল টু -2 এ স্মল টি ক্যাপিটাল টি প্লাস জিটি স্কোয়ার, এবং টি স্কোয়ার দিয়ে ভাগ করো। তাহলে টি স্কোয়ার দিয়ে ভাগ করলে কত হবে দেখো? এটা টি স্কোয়ার -2 এ বাই জি স্মল টি ক্যাপিটাল টি মাইনাস এ স্মল টি স্কোয়ার বাই জি ইকুয়াল টু 0। ইকুয়েশনটা এরকম লেখাই যায়, তাই না? টি স্কোয়ার -2 এটি বা এটা, ঠিক আছে? বা জি দিয়ে রেখে দে, জি দিয়ে রেখে দিলেও হবে, ঠিক আছে? কারণ আমরা এখন এক্স বার এই টি বার করতে গেলে কি লিখবো? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই সমীকরণ ফেলবো, ঠিক আছে? সো
এই জিটা রেখে দেওয়া অসুবিধা হবে না, খুব একটা প্রবলেম আমার মনে হয় করবে না, কারণ আমাকে টি বার করতে হবে। তো তাহলে এখানে জি থাকবে, বাকি সব যা ছিল তাই থাকবে, কোনো সমস্যা নাই, তাই না? তার মানে ইকুয়েশন হলো জিটি স্কোয়ার মাইনাস 2ATT, ঠিক আছে, মাইনাস AT স্কোয়ার ইকুয়াল টু 0। নাও এবার কী বার করবো আমি? ক্যাপিটাল টি। সো ক্যাপিটাল টি সমান কী হয়? মাইনাস বি। মাইনাস বি মানে কত? মাইনাস মানে হচ্ছে প্লাস 2a স্মল টি। আশা করি সবাই ক্লিয়ার করাতে পেরেছি এই জায়গাটা, প্লাস মাইনাস, কারণ এই পার্টটা হচ্ছে বি, এই পার্টটা হচ্ছে সি, আর জিটা হচ্ছে এ। সেই জন্য এই সমীকরণটা কী করবো আমি? শ্রীধর আচার্যে আমি ইজিলি ফেলতে পারবো, ax স্কোয়ার প্লাস bx প্লাস সি। ওকে, প্লাস মাইনাস রুট ওভার, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, বলবে যার সলিউশন করছি, দেখতে পাচ্ছ সবাই? বলবে টি প্লাস 2AT প্লাস মাইনাস রুট ওভার, এবার কি হয়? বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কত? 2AT তার স্কোয়ার। দেখো মাইনাসটা আমি আর লিখলাম না, কেন? আলটিমেটলি সে তো প্লাস হয়েই যাবে, স্কোয়ার আছে, মাইনাস 4। এবার এর মান কত? জি। আর সি এর মান কত? দেখো মাইনাস অলরেডি আছে, সেজন্য প্লাস হয়ে গেল, এবং আমি কি লিখবো? AT স্কোয়ার, তাই না? তাহলে এটা হয়ে গেল 4G AT স্কোয়ার। বাই কি লিখতে হয় আমাকে? বাই লিখতে হয় 2a, মানে হচ্ছে 2G, ঠিক আছে? 2G যুগ নাই, তাও 2G। ক্লিয়ার হয়েছে আশা করি সবাইকে? তাহলে ছোটো ছোটো করে নাও। তা নেক্সট টি ইকুয়াল টু কত হবে? প্লাস, প্লাস তো আর লিখতে হবে না কি, ঠিক আছে? আচ্ছা, ভুলভাল করতে পারি আমি, অনেকগুলো অঙ্ক করে ফেলেছি, সেজন্য একটু দেখতে পারবে, ঠিক আছে? তাহলে 2AT বকতে হচ্ছে তো, 2AT দেখো প্লাস মাইনাস, একটু ক্যালকুলেটর হিসাব করে নিই। তাহলে এখানে দেখো 4a স্কোয়ার টি স্কোয়ার, 4a স্কোয়ার টি স্কোয়ার প্লাস কি হচ্ছে? 4AGT স্কোয়ার বাই কত হচ্ছে? 2G। ভেরি গুড, তাই না? তাহলে এখান থেকে কমনটা কী যায় দেখে নিই একটু টুক করে। তার মানে 2AT প্লাস মাইনাস, ঠিক আছে, প্লাস মাইনাস কি লিখবো? দেখো 4 কমন যায়, তার মানে 2 চলে এলো। এ স্কোয়ার তো কমন যাচ্ছে না, দেখতেই পাচ্ছ, তাহলে এ পড়ে থাকছে। টি স্কোয়ারটা কমন যাচ্ছে, তার মানে টি স্কোয়ারে গেল টি। তার মানে এখানে পড়ে থাকলো কত? এস যদি কমন নাও, তাহলে দেখো এ যদি কমন নাও, তাহলে এ প্লাস জি পড়ে থাকছে, তাই না? কেন করলাম? দেখো আমার এইটাই করতে চেয়েছিল, এ প্লাস এজি, তাই না? তার মানে এটা পেয়ে গেলাম। বাই কি লিখবো? 2G, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার টি। লজিকটা আশা করি ক্লিয়ার করাতে পেরেছি সবাইকেই, বলবে আমাকে, তাই না? টি টু টি ইকুয়াল টু। এবার তাহলে এখানে যদি আমি মাইনাস সাইনটাকে অ্যাভয়েড করি, কেন? কারণ টাইম সবসময় পজিটিভ হয়, সেই জন্য আমরা যদি মাইনাস সাইনটাকে অ্যাভয়েড করে শুধুমাত্র প্লাসটাকে লিখি, তাহলে দেখো 2 2 2 সব জায়গায় 2 কেটে যায়। তার মানে টি সমান কত লেখা যায়? তাহলে 2 2 কেটে গেলে 2 হয়ে পড়ে থাকছে। আর টি যদি কমন নাও, তার মানে টি যদি কমন নাও, তাহলে পড়ে থাকছে দেখো টি কমন গেলে পুরোটাই। আচ্ছা, এভাবে না লিখে পরপর করো, তাহলে সুবিধা হবে ফাইনাল অ্যান্সার আনতে। তো 2 2 2 সব জায়গায় কেটে গেলে পড়ে থাকছে AT প্লাস টি রুট ওভার এ ইন্টু রুট ওভার এ প্লাস জি, এ তো পড়ে থাকছে বাই কত? জি। আচ্ছা, তার মানে এটাকে যদি 2 ভাগে ভাগ করে নিই, তাহলে কত হয়? AT বাই জি প্লাস টি রুট ওভার এ প্লাস জি বাই জি, ঠিক আছে? এবার তুমি জি কমন নিয়ে নাও, পুরো জায়গা থেকে জি কমন নাও। তার মানে এখান থেকে যদি তুমি কোশ্চেন কী চেয়েছে আমাকে প্রুফটা করতে, কি বলেছে? প্রুফ করতে বলেছে যে টি রুট এ বাই জি, তাহলে তুমি টি রুট এ জি বাই কমন নিয়ে নাও এখান থেকে। তাহলে টি কমন যাচ্ছে, আমি এখান থেকে রুট এ কমন নিলাম আর জিটা কমন নিলাম। ভেরি গুড। তাহলে টি রুট এ জি, দেখো টি রুট এ জি কমন নিলে এখানে রুট এ একটা পড়ে থাকবে, কেন? রুট এ গুণ করলে এই এটা ফেরত পাচ্ছ, ভালো করে দেখে নাও। টি বাই জি কোনো চাপ নাই, আমি রুট এ কমন নিলাম, তাহলে এখানে রুট এ ফেললে এটা পড়ে থাকছে প্লাস। এবার দেখো টি রুট এ বাই জি কমন নিয়ে নিয়েছিস, তাই টি রুট এ বাই জি কমন নিয়ে নিলে পড়ে থাকবে কত? রুট ওভার এ প্লাস জি। সো বোঝাতে পেরেছি আমি জায়গাটা, বলবে কারোর ডাউট থাকলে বলবে, কারো যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে অবশ্যই বলো। ওকে, চলো মিটিয়ে দিচ্ছি তাহলে, ঠিক আছে? তাহলে এই অঙ্কটাও বেশ ভালোর মধ্যে। করে নাও চলো চটপট, যার যেখানে ডাউট আছে করে নাও। পরের অঙ্কটা হচ্ছে সেট 3 বা হট সেরি 20 নম্বর অঙ্ক। দেখো পরের অঙ্কটা করাচ্ছি, ঠিক আছে? প্রমাণ টাইপের অঙ্ক বেশ ভালো লাগে করতে, ঠিক আছে? কারণ আলটিমেটলি আমি অ্যান্সার বের করতেই পারবো, ঠিক আছে? আচ্ছা চলো অঙ্কটাকে পড়ে নিই, লিখে নিই, ঠিক আছে? ছোট অঙ্ক আছে, বেশি বড় নয়। কি বলেছে অঙ্কটা? ছোট অঙ্কগুলো একটু বেশি 20 মার্কা অঙ্ক হয়। আচ্ছা, পরের অঙ্কটা হবে আমাদের 9 নম্বর অঙ্ক, নাকি না 10 নম্বর হবে রে আমার সিরিজের? 9 নম্বর। আচ্ছা, একটি স্তম্ভের ওপর থেকে, কি বললাম? একটি স্তম্ভের ওপর থেকে
হটসের 20 নম্বর অঙ্ক, একটি স্তম্ভের ওপর থেকে কি করলাম, একটি পাথরকে ফেলা হলো, একটি পাথরকে ফেলা হলো, ঠিক আছে, ভেরি গুড। পাথরটি শেষ এইচ ফিট, ভালো করে শুনবে কথাটা, পাথরটি শেষ এইচ ফুট, ঠিক আছে, উচ্চতা টি সেকেন্ডে অতিক্রম করলো, টি সেকেন্ড সময় অতিক্রম করলে প্রমাণ করো যে পাথরটির মোট পতনের সময়, মোট পতনের পতনের সময় কত বলেছে, t/2 প্লাস h/gt সেকেন্ড। চলো সবাই অঙ্কটা দেখে নাও, হটস নিউমেরিক্যালের 20 নাম্বার কোয়েশ্চেন, ঠিক আছে, 20 নাম্বার। চলো আমি মিটিয়ে নিই চটপট করে, সবাই দেখে নাও অঙ্কটা। সবাই দেখে নেবে অঙ্কটা, ঠিক আছে, চটপট একবার পড়ে নাও অঙ্কটা, কি বলেছে বোঝার চেষ্টা করো, নাহলে কিন্তু কোনোদিনই অঙ্ক পারবে না। নিজেকে তোমাদের উপলব্ধি করতেই হবে যে কি বলতে চেয়েছে অঙ্ক, নাহলে কিন্তু স্টেপ ওয়াইজ অঙ্কগুলো পারবে না করতে, ঠিক আছে। আমি আখের মেশিন, তুমি যত আখ দেবে ততই পিছে আমি রস করে দেবো, কিন্তু তোমাদেরকে শিখতে হবে, তোমাদেরকে নিজেদেরকে একটা আখের মেশিন হতে হবে, ঠিক আছে। তো সবাই যেন সব কিছু পারো অ্যাটলিস্ট। চলো দেখি সলিউশন কি বলেছে। সলিউশন করতে বলেছে, দেখো একটি স্তম্ভের ওপর থেকে একটি পাথরকে ফেলা হলো, ঠিক আছে, তার একটা ধরো স্তম্ভ নিয়েছি, ঠিক আছে, তাহলে এরকম একটা স্তম্ভ আছে, এখান থেকে একটা পাথরকে ফেলা হলো, শেষ এইচ ফিট বলেছে, ভালো করে শুনবে, শেষ এইচ ফিট, তাহলে আমাকে কিন্তু এর হাইটটা বলে দিইনি, তাহলে ধরে নাও এর হাইট ক্যাপিটাল এইচ ধরে নিই, কারণ স্মল এইচ বলেছে, শেষ এইচ ফিট টি সেকেন্ডে গেল, তাহলে যখন পুরো পাথরটাই অভিকর্ষের অধীনে ছিল, তাহলে তার অভিকর্ষ ত্বরণ কত কাজ করবে, জি কাজ করবে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তাহলে এই যে টোটাল এইচ, তাহলে এই টোটাল এইচটা সে কত সময় গেছে, ঠিক আছে, তাহলে এই টোটাল এইচটাকে ধরো কি হবে, তাহলে আচ্ছা একবার দেখে নিও একটা, দাঁড়াও, একটি স্তম্ভের কোনটা দিয়ে সুবিধা হবে, একটি স্তম্ভের ওপর থেকে একটি পাথরকে ফেলা হলো, পাথরটি শেষ এইচ ফিট, অন্যভাবে যদি অঙ্কটা করা যায়, একটু দাঁড়া দেখি, ভালো করে করি। এটা হচ্ছে একটা স্তম্ভ মনুমেন্ট, এইটা হচ্ছে ধরো শেষ এইচ ফিট, ঠিক আছে, এইটা গেছে সেটা টি সেকেন্ড সময়। আচ্ছা তাহলে আমার টোটাল হাইট ধরার দরকার নাই, আমি বাকি হাইটটুকু ধরে নিই, তাহলেই সুবিধা হবে আমার, আগের মতো আগে যেমন করলাম সেরকমই ধরি। তাহলে ধরলাম বাকি এইচ হাইট সে t1 টাইমে গেছে, তা টোটাল হাইট কত হবে, টোটাল হাইট হচ্ছে এইচ প্লাস স্মল এইচ, আর টোটাল টাইম তার কত লেগেছে, স্মল টি প্লাস t1, ভেরি গুড। চলো তাহলে গল্প হয়ে গেল। আর প্রাথমিক ভেলোসিটি হচ্ছে 0, ঠিক আছে, এবার সুবিধা হবে, দেখো তাহলে মানে আমি লিখতে পারি কি, দেখো এইচ প্লাস স্মল এইচ ইকুয়াল টু ut প্লাস t1 প্লাস হাফ জি, কেন জি হয়ে গেল নিশ্চয়ই আর বলতে হবে না আমাদেরকে, তার স্কোয়ার, তার মানে এই পার্টটা তো 0, তার মানে আমি কি লিখতে পারি দেখো না, তো এইচ প্লাস স্মল এইচ ইকুয়াল টু হাফ জি টি প্লাস t1 এর স্কোয়ার, তার মানে এখান থেকে কি লেখা যায়, টি প্লাস t1 ইকুয়াল টু টি প্লাস t1 ইকুয়াল টু 2h প্লাস স্মল এইচ বাই জি তার রুট, ঠিক আছে। নেক্সট আমরা যদি এবার শুধুমাত্র ক্যাপিটাল এইচের জন্য করি, ক্যাপিটাল এইচের জন্য আমাকে বার করতে কি বলেছে, আমাকে বলেছে ক্যাপিটাল টিটা বার করতে, তা t1টা বার করে নিই, তাহলে গল্প হয়ে যাবে। তাহলে ক্যাপিটাল এইচ সমান কত বলেছে, ক্যাপিটাল এইচ সমান বলেছে না তো হাফ জি t1 স্কোয়ার, তাই না, হাফ জি t1 স্কোয়ার বলেছে, লজিকটা আশা করি ক্লিয়ার করাতে পেরেছি। তাহলে ক্যাপিটাল এইচ সমান হাফ জি t1 স্কোয়ার বলেছে, তাহলে t1 সমান কত হবে, t1 সমান হচ্ছে √2h/g, ঠিক আছে। আচ্ছা আমাকে প্রমাণ করতে দিয়েছে ক্যাপিটাল টির রেসপেক্টে, আচ্ছা মানে ক্যাপিটাল টিটা আমাকে এখানে রাখতে হবে,
ক্যাপিটাল টিটাকে তাড়িয়ে দিলে হবে না, ঠিক আছে। ক্যাপিটাল মোট পতনের সময় ক্যাপিটাল টির রেসপেক্টে, ঠিক আছে। তাহলে T1 প্লাস টি বার করতে হবে, কিন্তু আমাকে এখানে h/g এর জায়গায় টি রাখতে হবে, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে দেখো, তাহলে আমি এখানে কি লিখলাম, h প্লাস স্মল h সমান কত হচ্ছে এই ইকুয়েশন, তাই তো। আর কি বলেছে আমাকে, আমি বের করে নিলাম h সমান হাফ GT1 স্কোয়ার। তাহলে এই মানটা আমি এখানে কি করতে পারি, পুট করতে পারি, তাই না। তাহলে h এর মানটা যদি এখানে পুট করি তাহলে কত হয় দেখো, তাহলে স্মল h সমান কত হবে দেখো, তাহলে হাফ GT মাইনাস T1 এর হোল স্কোয়ার মাইনাস কত হবে হাফ GT1 স্কোয়ার। কেন, এই স্মল এইচটা ছিল, এই ক্যাপিটাল এইচটা ছিল, ক্যাপিটাল এইচ এইদিকে চলে গেলে কী হবে, মাইনাস হবে, কারণ এই মানটা এখানে বসিয়েছি আমি, তাই না। এই জায়গা বোঝার চেষ্টা করবে সবাই। এখানে স্মল এইচটা লিখলাম, ক্যাপিটাল এইচ বাঁ দিকে গেলে কী হবে, মাইনাস এইচ হবে, তাহলে মাইনাস এইচের বদলে মাইনাস হাফ GT1 স্কোয়ার করে দিলাম, তাই না। লজিকটা ক্লিয়ার করতে পেরেছি সবাইকে নিশ্চয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এইচের জায়গায় কী লিখতে পারি, এইচের জায়গায় কী লিখতে পারবো, হাফ GT স্কোয়ার। কেন, দেখো এইচের জায়গায় হচ্ছে না, হাফ GT স্কোয়ার আমরা লিখতে পারবো না, তাই না। তার মানে এখান থেকে আমরা সলভ করে নিই, তাহলে এখান থেকে আমরা সলভ করে নিই, তাহলে 2h/g, ঠিক আছে। তাহলে এখান থেকে টিটা বার করবো আমরা, T1 স্কোয়ার টি বার করবো, টি প্লাস T1 স্কোয়ার T1 স্কোয়ার, ঠিক আছে, হয়ে গেছে। তাহলে এখান থেকে দেখো 2, তাহলে হচ্ছে 2h/g, তার মানে কত হয়ে গেল, 2h/g মানে হচ্ছে t মাইনাস T1 এর হোল স্কোয়ার মাইনাস T1 স্কোয়ার, ঠিক আছে। তার মানে হচ্ছে টি স্কোয়ার মাইনাস 2t T1 প্লাস T1 স্কোয়ার মাইনাস T1 স্কোয়ার, তাহলে T1 স্কোয়ার কেটে গেল, তার মানে হয়ে যাচ্ছে কত, টি স্কোয়ার মাইনাস 2t1t ইকুয়াল টু 2h/g, তাই না। আমি বার করবো T1টা, ঠিক আছে, T1টা আমার লাগবে, মোট পতনকাল তবে বার করতে পারবো। তাহলে T1 সমান কত হচ্ছে দেখো, তাহলে T1 সমান হচ্ছে 2h/g/t স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 2h/g মাইনাস টি স্কোয়ার, সবগুলোকে কী দিয়ে ভাগ করতে হবে, তাহলে 2 আর টি দিয়ে ভাগ করতে হবে। এই জায়গাটা ভালো করে দেখবে, 2t1 উল্টো লিখে দিলাম, সরি কী হবে, তাহলে উল্টোটা লিখে দিলাম, ঠিক আছে। দেখো, তাহলে আমাকে বের করতে বলছি আমি এখান থেকে T1টা, কারণ T1 বাড়ি করলে আমি বাকি লাইনটা পেয়ে যাবো। তাহলে T1 এদিকে নিয়ে যাও, তাহলে 2t1t ইকুয়াল টু কত হচ্ছে, টি স্কোয়ার মাইনাস কত হচ্ছে 2h/g, ঠিক আছে। সব ঠিক লিখেছি তো, একটু দেখে নেবে সবাই। আচ্ছা, ওহো, এটা t প্লাস T1 হবে, t প্লাস T1, তাহলে এটা হবে প্লাস, এটাও হবে প্লাস, হয়ে গেলে এটা হবে উল্টোটা, ঠিক আছে। তার মানে এটা ঠিকই ছিল আগের মতো, ঠিক আছে। তাই এটা হচ্ছে কত, এটা হচ্ছে 2h/g মাইনাস টি স্কোয়ার, ভেরি গুড। চলো এবার তার T1 সমান কত লিখতে পারবো আমরা, 2h/g, তার সঙ্গে কত ভাগ করতে হবে, 2 আর টি, তাই 2 আর টি মাইনাস টি স্কোয়ার বাই 2t, তার মানে কত হয়ে যাচ্ছে দেখো, h 2 কেটে গেলে কত হচ্ছে h/gt, তাই না। তার মানে হয়ে যাচ্ছে h/gt মাইনাস t/2, এটা পেলাম T1। তা T1টা তো বেরিয়ে গেছে আমার, তাহলে মোট সময় কত, মোট সময় হচ্ছে কত, T1 প্লাস টি, তার মানে কত হয়ে যাচ্ছে, T1 এর ভ্যালুটা h/gt মাইনাস t/2 প্লাস টি, তার মানে ফাইনালি কত বেরোবে, h/gt প্লাস t/2। প্রমাণটা কত বলেছে, h/gt প্লাস t/2। হ্যাঁ, সবার বোঝাতে পেরেছি অঙ্কটা, বলবে একটু কোন জায়গায় কার ডাউট বলবে, কোথায় কার ডাউট ছিল একটু বলবে, সবার ক্লিয়ার হয়েছে অঙ্কটা, ক্লিয়ার করে দিচ্ছি। দেখো আরেকবার কি বলেছে, একটি স্তম্ভের উপর থেকে একটি পাথরকে ফেলা হলো, পাথরটি শেষ h ফিট, মানে এই লাস্টের h ফিট কত গেছে সে, t সেকেন্ড সময়। আমাকে বের করতে বলেছে এইখান থেকে এত দূর পর্যন্ত যখন যাবে পার্টিকেলটা, তাহলে তার মোট সময় কত। আমি ধরে নিলাম যে এই বাকি h পথটুকু, এই যে ওপরের h2 সে T1 সময় গেছে, তাহলে টোটাল পথ h আর প্লাস h1, এখানে যদি ইকুয়েশনটা বসে তাহলে কত হবে, h প্লাস h1 ইকুয়াল টু u ইন্টু টি প্লাস T1, এটা হবে। এবার ইউ তো জিরো, যখন কোনো বস্তুকে ফেলা হয় অবাধে তখন তার ভেলোসিটি প্রাথমিক জিরো হয়, তার মানে আমি এখানে দেখি পেলাম h প্লাস h ইকুয়াল টু হাফ জি টি প্লাস T1 এর হোল স্কোয়ার। নাও এবার আমাকে কি বলেছে যে h ইকুয়াল টু হাফ জি T1 স্কোয়ার, কেন এইটুকু পথ সে গেছে, এইটুকুর জন্য এটা লিখলাম। এবার সেই মানটা এখানে পুট করলাম, পুট করার পর আমি এখান থেকে এই জায়গা থেকে আমি কি করলাম, টি এর ভ্যালুটা বার করলাম, সরি T1টা। কেন,
এখান থেকে যদি T1 বার করি আর T তো জানি, তাহলে দুটো যোগ করলে তো আমি টোটাল টাইমটা পেয়ে যাবো, সেই জন্য আমি T1টা বার করার চেষ্টা করলাম, বেরিয়ে গেল এবং টোটাল টাইমটা পেয়ে গেলাম। আশা করি লজিকটা সবাইকে ক্লিয়ার করাতে পেরেছি, ডাউট হলে পরে বলবে, শুনে নেব। হ্যাঁ নাও নাও। যদি অঙ্কগুলো বুঝতে অসুবিধা হয়, বারবার বলছি, যদি অঙ্কগুলো বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আরেকবার তোমরা দেখে নেবে কিন্তু, ঠিক আছে? অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আর কিছু কিছু অঙ্ক আছে যেগুলো বাইরের করাবো আমি, এইচসি ভার্মা তার মধ্যে থেকে করালাম, অবশ্যই এইচসি ভার্মা বোধহয় কতগুলো হয়েছে, 13-14টা অঙ্ক করানো হয়েছে, সেগুলো কিন্তু সবাই দেখে নেবে, ঠিক আছে? আর যাবতীয় যদি আমার কিছু এক্সট্রা প্রয়োজন হয় অঙ্ক করানোর, সেগুলো আমি কিন্তু অঙ্ক করে দেবো। আজকে কিন্তু আমি করানো ম্যাথের লাস্ট ক্লাস, নেক্সট দিন সবাই তোমরা কিন্তু সেট 1 কমপ্লিট করবে, আমি সবার খাতা কিন্তু ভিডিওতে দেখবো, ঠিক আছে? সেট 1 শুক্রবারের মধ্যে সবাই কমপ্লিট করবে, শুক্রবার দিন সবার খাতা আমি যেন সেট 1 অঙ্কটা পেয়ে যাই ফুল কমপ্লিট, কারণ আমি এই নিয়ে প্রায় 30টার কাছাকাছি অঙ্ক তোমাদের করে দিলাম। এর চেয়ে বেশি কত অঙ্ক করে দেবো বলো? এই চ্যাপ্টারে যেহেতু ম্যাথের উপর খুব গুরুত্ব, সেই জন্য আমি এই চ্যাপ্টারটা করে দিলাম, ঠিক আছে? পরের অঙ্কটা দেখো কী বলেছে। পরের অঙ্কটা সেট, এটা হচ্ছে 25 নম্বর অঙ্ক, সেট 3। কী বলেছে সেট নম্বর 3? বলেছে স্থির অবস্থা থেকে সমত্বরণে গতিশীল একটি কণার প্রথম p-1 তম, ভালো করে শুনবে, প্রথম p-1 তম এবং p তম সেকেন্ডে সরণ যথাক্রমে S1 and S2, তাহলে p² - p+1 তম সেকেন্ডে কণাটির সরণ কত? সবাই একটু ভাবো অঙ্কটা। বলেছে স্থির অবস্থা থেকে সমত্বরণে গতিশীল একটি কণার প্রথম p-1 তম, মানে p-1 তম সেকেন্ডে এবং p তম সেকেন্ডে সরণ S1 এবং S2, তাহলে p² - p+1, তাই না? p² - p+1 তম সেকেন্ডে কণাটি সরণ কত? আমি ডাইরেক্ট এখানেই চলে যাব, ঠিক আছে? আরও অসুবিধা হবে না। ক্লিয়ার হয়েছে? দেখো তাহলে যদি আমরা দেখি ক্যালকুলেশন কি হতে পারে, তাহলে যদি p² - p+1 এক্ষেত্রে বলি, তাহলে স্থির অবস্থা বলেছে মানে u কত? 0, ঠিক আছে? সলিউশন u তো 0 বলেছে, আর ত্বরণ ধরে নিই আমি a, ত্বরণটাকে ধরে নিলাম a, তারপর তো S1 সমান কত লেখা যায়? তাহলে হাফ a, S1 সমান লেখা যাবে কি? S1 সমান লেখা যাবে হাফ a 2 of p-1 -1, তারপরে কত হবে? হাফ a 2p1 -2 -1, তার মানে হচ্ছে -2 -1 -3, তাই না? এটা হওয়া উচিত। ক্লিয়ার হয়েছে আশা করি। কারণ আমাকে বলেছে স্থির অবস্থা থেকে সমত্বরণে গতিশীল একটি কণার প্রথম p-1 তম, প্রথম p-1 তম সেকেন্ডে এত গতিশীল, তাই না? তাহলে S2 কত হওয়া উচিত? এবং দ্বিতীয় p তম সেকেন্ডে এবং p তম সেকেন্ডে সরণ, তাহলে p তম সেকেন্ডে কত বলেছে? তাহলে S2 সমান কত হবে? হাফ a 2p-1, ঠিক আছে? p1 কেন লিখলাম আমি? 2p-1, ঠিক আছে? এটা গল্প সিম্পল p দিয়ে। এবার যদি আমরা ডাইরেক্ট লিখি, ঠিক আছে? ডাইরেক্ট কোথায় লিখি? যে এই p² - p+1, তাহলে p² - p+1 যদি আমরা ডাইরেক্ট করি, চলো সবাই সূত্র বসাও। সূত্রটা কি হবে? সেম সূত্র। তার মানে আমাকে যদি এখন s বার করতে বলে, তাহলে s সমান কত হবে? হাফ a 2 ইন্টু কত লিখবো আমি? p² - p+1 -1, হাফ a 2t -1, এই তো ফর্মুলা আমার। তার মানে কত হলো? হাফ a, এটা যদি কাটকুট করো তাহলে দেখো কত হচ্ছে। আচ্ছা 2 তো কমন, তাহলে 1/2 এখান থেকে নিয়ে নিলে পরে হয়ে যায়
ঠিক আছে, অসুবিধা নেই, তাহলে করো 2p স্কোয়ার মাইনাস 2p প্লাস 2 মাইনাস 1, তার মানে হচ্ছে কত, হাফ এ 2p স্কোয়ার মাইনাস 2p প্লাস 1 ইকুয়াল টু কত হয়, ইকুয়াল টু লেখা যায় দেখো হাফ এ পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1। আমি কমন নেওয়ার ব্যবস্থা করছি, ঠিক আছে, আমি কমন নেওয়ার ব্যবস্থা করছি। তাহলে বাইরে তো হাফ এ পড়ে আছে, তাহলে হয়ে গেল কত, পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1। এবার দেখো ইকুয়াল টু যদি হাফ এ নেওয়া যায়, এবার যদি এখান থেকে কমন নিই, তাহলে কমন কি যাচ্ছে অ্যাকচুয়ালি, তাহলে হবে পি স্কোয়ার প্লাস কত হবে, এটা হবে পি মাইনাস 1 এর হোল স্কোয়ার, পি স্কোয়ার প্লাস পি মাইনাস 1 এর হোল স্কোয়ার, ঠিক আছে। অঙ্কটা মনে হয় ভুল দিয়েছে আমার, দেখি তো একবার ভাষাটা, তাহলে হচ্ছে চলো তাহলে এটা ভেঙে চুরে কি লেখা যায়, তাহলে ভেঙে চুরে লেখা যায়, সবাই দেখবে একটু, তাহলে ভেঙে চুরে আমি লিখতে পারবো হাফ এ পি স্কোয়ার প্লাস হাফ এ পি মাইনাস 1 এর হোল স্কোয়ার, তাই না। তাহলে হাফ এ টি স্কোয়ার আর হাফ এ টি মাইনাস 1 এটা ভুল দিয়েছে, হ্যাঁ এটা ভুল দিয়েছে ওরা, এটা পি মাইনাস 1 তম হবে না, এটা পি মাইনাস 1 এবং পি সেকেন্ড এটাই হবে, পি সেকেন্ডে s2, তাহলে এই ইকুয়েশন মিলছে, আদারওয়াইজ মিলবে না, ঠিক আছে। তাহলে এটা তমগুলো হবে না বাবা, ভুল দিয়েছে ওরা একটা, এই জায়গাটা একটু, তাহলে তমগুলো যদি বাদ দিয়ে দিই আমি, তাহলে কি হবে দেখো, এটা হচ্ছে কি s2 আর এটা কত হচ্ছে s1, তার মানে s হচ্ছে s1 প্লাস s2। লজিকটা বোঝাতে পেরেছি, তমটা হবে না, ওরা ভুল দিয়েছে অঙ্কটাতে। লজিকটা ক্লিয়ার করতে পেরেছি সবাইকে? একটু ডাউট হলে বলবে আমাকে, ডাউট হলে বলবে, দেখে নাও সবাই, দেখে নাও, ডাউট হলে বলবে। চলো, কারোর কোনো সমস্যা নেই আশা করি এই অঙ্কটাতে? দেখে নাও, ওই জায়গাটা তম তম বলেছিল, ওই তম জায়গাটা হবে না, তম না হওয়ার জন্য এটা এস ইকুয়াল টু s1 প্লাস s2 হবে। আমি বই দেখছি s1 প্লাস s2 অ্যান্সার করে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা পরেরটা দেখি, চলো মোটামুটি আজকের লাস্ট অঙ্ক, তাই তো। অঙ্কগুলো বোঝা গেল, মাথায় ঢোকা গেল, সবার ঢুকলো। এই অঙ্কগুলো যদি বুঝতে পারো বাবা, তাহলে সেট ওয়ানে দেখবে অনেক অঙ্ক হয়ে গেছে। খুব কষ্ট হলে পরে সেট ওয়ানের 2-3টে অঙ্ক আটকাবে, যেগুলো একটা পার্সেন্টেজের অঙ্ক আছে সেটা হয়তো আটকাবে, আদারওয়াইজ সেট ওয়ানের কোনো অঙ্ক আটকানো উচিত নয়, যে অঙ্কগুলো আমি করে দিলাম এই রেসপেক্টে। আর সবাই কিন্তু একবার ইউটিউবে ভিডিওটা দেখে নেবে, তোমাদের নিজেদেরই সুবিধা হবে। যদি নেট থাকে, আজে বাজে গান টান না শুনে, নেটগুলো ওয়েস্ট না করে এই কাজেরগুলো দেখবে, তাই না, সুবিধা হবে। কারণ যখন অফলাইন ক্লাস হবে এগুলো তো রিপিট ক্লাস পাবে না, ইউটিউবে তাও তোমাদের এখন তো ভালোই যে রিপিট ক্লাস পাচ্ছ, ঠিক আছে। তাহলে চলো পরেরটা করি, দেখি কি বলেছে 12। এটা হচ্ছে সেট 2 এর একের কোশ্চেন, ঠিক আছে, সেট 2 এর একের কোশ্চেন দেখে নাও সবাই। কি বলেছে, সমতরণে গতিশীল একটি ট্রেনের দু প্রান্ত একটি পোস্টকে যথাক্রমে ইউ অ্যান্ড ভি বেগে অতিক্রম করে। ভেরি গুড। দেখাও, কি দেখাবো, ট্রেনটির মধ্যবিন্দু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই 2 বেগে পোস্টটিকে অতিক্রম করে। কোশ্চেনটা সবাই একবার পড়ো, তারপর আমি সলিউশন করছি, সবাই পড়ো। আচ্ছা, নতুন কে কে আজকে ক্লাস করছিস একটু বলতো আমাকে, মানে যারা একদমই নতুন। অনুষ্কা, আর কে করছিস ক্লাস? শুধু অনুষ্কা শুনতে পাচ্ছিস? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা তাহলে কি বলেছে, সমতরণে গতিশীল একটি ট্রেনের দু প্রান্ত
একটি পোস্টকে যথাক্রমে ইউ অ্যান্ড ভি বেগে অতিক্রম করে। তাহলে একটা ট্রেন, এই ট্রেনের কি বলেছে দুই প্রান্ত, এটা একটা প্রান্ত এটা একটা প্রান্ত, যথাক্রমে ইউ এবং ভি বেগে অতিক্রম করে। দেখাও যে ট্রেনটির মধ্যবিন্দু কত বলেছে আমাকে, ইউ প্লাস ভি রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই 2 এই বেগে কি করছে পোস্টটিকে অতিক্রম করবে। ঠিক আছে, তো ধরো ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে এক্স, কতটা পরিমাণ দৈর্ঘ্য ট্রেন এক্স, এবং ত্বরণ ধরে নিলাম এ, কারণ কিছু বলে দেয়নি আমাকে, ত্বরণটা ধরে নিলাম এ। তাহলে এখান থেকে দেখো টাইমের কোনো গল্প আমাকে বলে দেয়নি, আর কোয়েশ্চেন আমাকে টাইম চাইনি, সো আমি টাইম রিলেটেড কোনো কিছু গল্প করবো না এখানে। তাহলে আমি কি লিখবো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2x। টাইম নিয়ে তো কোনো সমস্যা নেই আমার, তাই টাইমটাই আমি যাব না। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এ সমান কত লেখা যায় দেখো, ইউ স্কোয়ার প্লাস 2x, আমি মাইনাস কেন লিখছি প্লাস, তাহলে এ সমান লেখা যায় ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই সিম্পল ওয়েতে 2a। ঠিক আছে, টাইম নিয়ে গল্প নেই বলে আমি কিন্তু টাইমের ফর্মুলা ইউজ করলাম না, এটা কিন্তু সবাই মাথায় রাখবে। কোথায় কি ফর্মুলা ইউজ করছি এটা কিন্তু তোমরা একটু ভালো করে দেখবে। ঠিক আছে, এবার কি বলেছে মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু মানে কি এই সব পজিশন, তাহলে 2x হবে না স্যার নিচে? ও 2x হবে, হ্যাঁ 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 ঠিক ঠিক ঠিক, থ্যাংক ইউ, 2x হবে, এটা ভেরি গুড 2x। এবার ট্রেনের মধ্যবিন্দু বলেছে, তা দেখো মধ্যবিন্দু মানে তো x/2, তাই না? তাহলে মধ্যবিন্দু x/2, এবং এখানে ধরো ভেলোসিটি হচ্ছে v ড্যাশ, এখানে ভেলোসিটি কত হচ্ছে v ড্যাশ। তাহলে আমি কি লিখতে পারবো, v ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু কত হবে না, তো ইউ স্কোয়ার প্লাস 2a x/2, তাই না? x/2, কেন x/2? বিকজ আমি x/2 পথ চাইছি, তাই না? এবার দেখো তার সব মানগুলো পুট করো, তাহলে ভি ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু কত হবে, এই ভি ড্যাশ স্কোয়ার তো আমাকে বার করতে হবে, তার মানে এটা কত হবে ইউ স্কোয়ার প্লাস 2a, এর ভ্যালু কত না, তো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2x ইন্টু x/2। তাহলে এক্স এক্স কেটে যায়, 2 কেটে যায়, ঠিক আছে, তার মানে পড়ে থাকছে কত ইউ স্কোয়ার, তার সঙ্গে গুণ হচ্ছে কত ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাই সরি প্লাস ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2। ঠিক আছে, তার মানে এটা করো, তার মানে হয়ে যাচ্ছে দেখো 2u স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2, এটা হচ্ছে ভি ড্যাশ স্কোয়ার, এটা মানেই হচ্ছে কত ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার বাই 2। তাহলে ভি ড্যাশ সমান কত হবে রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার বাই 2। এটাতে প্রমাণ করতে বলেছে, কই দেখি প্রমাণ করিস। হ্যাঁ, বুঝতে পারলাম মধ্যবিন্দু পয়েন্টের ভেলোসিটিটা, আশা করি সবার ক্লিয়ার হয়েছে। একটু ডাউট হলে পরে বলবে, শুনে নেবো চটপট, ডাউট হলে বলবে, শুনে নেবো চটপট চটপট, সবাই বলবে শুনে নেবো। আচ্ছা, 2-এর অঙ্কটা করিয়ে দিই, 2-এর অঙ্কটা একটু অন্যরকম আছে, তাই আমি একটু করিয়ে দিচ্ছি। ঠিক আছে, সেট 2-এর 2-এর অঙ্কটা করিয়ে দিচ্ছি, দেখো এটা হয়েছে সবার, ডাউট হলে বলবে। চলো 13 নম্বর অঙ্ক, এটাই লাস্ট। আসলে অঙ্ক করতে চাইলে তখন আর মনে হয় না যে লাস্ট করি, মনে হয় বেশ করেই যায়। চলো পরের অঙ্কটা দেখি। আচ্ছা, ক্লাসে বিরক্ত লাগছে বা অঙ্কগুলো বুঝতে পারছিস কিছু হচ্ছে, অসুবিধা হচ্ছে তোদের, রেসপন্স সেরকম দেখতে পাচ্ছি না, কিরে বোঝা যাচ্ছে? অর্ণব ঠিক আছে, বাকিরা বল একটু, মোনামি ঠিক আছে, হেনা ঠিক আছে হ্যাঁ নাকি হ্যাঁ খুব, স্যার। নাকি অঙ্কগুলো খুব কঠিন মনে হচ্ছে, খুব বিরক্ত লাগছে অঙ্কগুলো, হ্যাঁ কি মনে হচ্ছে? চলো 13 নম্বর অঙ্কটা দেখি। বলেছে সরল রেখা বরাবর, সবাই দেখো এটা হচ্ছে সেট 2 এর হচ্ছে কত নম্বর, 2 নম্বর অঙ্ক। সরল রেখা বরাবর, এবং এটা মোটামুটি আমাদের লাস্ট আজকে, সরল রেখা বরাবর গতিশীল একটি কণার কি হচ্ছে টি সময়ে সরণ কত দিয়েছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু এটি স্কোয়ার। অঙ্কটা একটু ভালো করে দেখবে বাবা, হ্যাঁ, 2bt প্লাস সি। প্রথম চান্সে আমারও অঙ্কটা অসুবিধা হয়েছিল খুব, ঠিক আছে, যেখানে এ কমা বি অ্যান্ড সি হচ্ছে ধ্রুবক। দেখাও কণাটির ত্বরণ 1/x³ এর সাথে সমানুপাতিক। তার মানে লজিক হচ্ছে আমাকে x বলে দিয়েছে ফাংশন অফ টি, আমাকে বের করতে হবে d2x dt2, মানে হচ্ছে কি dvdt, নাকি dvdt বার করতে হবে, এবং এটা দেখাতে হবে ইজ প্রপোর্শনাল টু 1/x³। এই হচ্ছে গল্প, ঠিক আছে। তাহলে আমাকে সিম্পল ওয়েতে আমাকে এখানে ডেরিভেটিভ করতে হবে, তাছাড়া তার কোনো গল্পই নেই আমার, তাই না? চলো সলিউশনে আসি তাহলে, ঠিক আছে, ডেরিভেটিভ করতে হবে। মানে এক্স বলে দিয়েছে আমাকে,
এটি স্কোয়ার, সরি এক্স স্কোয়ার দিয়েছে, ঠিক আছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু কত দিয়েছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু এটি স্কোয়ার প্লাস 2bt প্লাস সি, ঠিক আছে, এই দিয়েছে। এবার দেখবে আমি যদি এই এক্স স্কোয়ারকে ডিডিটি অফ যদি আমি এক্স স্কোয়ার করি, আমি তোমাদেরকে বারবার একটা জিনিস বুঝিয়েছিলাম যে এখানে যা থাকবে নিচে এখানে তাই থাকতে হবে। দেখুন যখন নাই এরকম, ঠিক আছে, এরকম যখন নাই, তাহলে আমি কি করতে পারি, তাহলে এটাকে এইভাবে লিখবে সবসময় মনে রাখবে, ঠিক আছে, যে এটার একবার ডেরিভেটিভ করে নাও। তাই এটা ডেরিভেটিভ কত হবে, 2 ইন্টু এক্স ইন্টু 2 মাইনাস 1, সেটা বুঝতে পেরেছো, এটা ডেরিভেটিভ হবে। আর যেহেতু দুটো ইন্টারচেঞ্জ হয়ে গেছে, তাই তুমি কি করবে, ডিএক্স ডিটি করে নাও। এটা কিভাবে হচ্ছে দেখো বুঝিয়ে দিচ্ছি। তুমি ডিডিটিটাকে এইভাবে কি লিখতে পারবে, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স ডিটি লেখা যেতে পারে না বলবে, দেখে নাও। এই ডিএক্স এর সঙ্গে এই ডিএক্স কেটে গেলে তো আলটিমেটলি এটাই পড়ে থাকছে, হ্যাঁ না বলবে, বুঝতে পেরেছি সবাইকে। তাহলে এই ডিএক্স ডিটিটা দেখো পড়ে থাকলো, আর তুমি সিম্পল ডিডিএক্স এর এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে। লজিকটা ক্লিয়ার করাতে পেরেছি সবাইকে, বলবে ডাউট হলে পরে, কারো কোনো সমস্যা এই জায়গাটায় আছে বলবে। তাহলে আমি দেখো এখানে কি করতে পারবো, সিম্পল ওয়েতে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে কি করবো, এক্স স্কোয়ারের হচ্ছে ডেরিভেটিভ 2x, তার সঙ্গে একটা ডিএক্স ডিটি বসে যাবে, তাই না, যেটা আমি তোমাকে সুন্দরভাবে যেটা বোঝালাম ছোট্ট করে। লজিকটা ক্লিয়ার? আচ্ছা, এবার তো এখানে কোনো সমস্যা নেই। এটি স্কোয়ারের জন্য কত হবে 2at, 2btর জন্য কত হবে 2b, আর সি এর জন্য তো 0, তাই না। তার মানে আমি এখন কি লিখতে পারি, এক্স ডিএক্স ডিটি ইকুয়াল টু কত, এটি প্লাস বি, 2 দিয়ে সবকে ভাগ করে দিলাম। আমি এটা কি পেলাম, ডিএক্স ডিটি। এই ডিএক্স ডিটি মানেটা কি বাবা, ভেলোসিটি নাকি, ডিএক্স ডিটি মানেই তো ভেলোসিটি। দেখো সবাই ডিএক্স ডিটি মানে ভেলোসিটি জানো, বেগ, কারণ এটা আমি আগের ক্লাসে করে দিয়েছি, না হলে পরে সবাই লেকচারটা একটু দেখে নেবে, ইউটিউবে অবশ্যই দেওয়া আছে। তুমি কি করো, আবার ডেরিভেটিভ করো, ঠিক আছে। দেখো এটা গুণের আকারে আছে, তাই না, তাহলে গুণের আকারে ডেরিভেটিভটা কীভাবে হয়, আমি বারবার বলেছিলাম, একবার ইউ ডিভিডিটি করতে হয় প্লাস ভি ডিইউ ডিটি, তাই না, এটা মনে আছে নিশ্চয়ই সবাই। গুণের যেটা ডেরিভেটিভের ক্লাস আছে দেখে নেবে সবাই, যার যার অসুবিধা আছে ডেরিভেটিভের ক্লাস দেখে নেবে। তাহলে এক্স যদি এরকম হয়, তাহলে আমি কি লিখতে পারি একবার দেখো, তাহলে এক্সের জন্য এক্সকে ধ্রুবক রাখলাম, ডিএক্স ডিটি ডেরিভেটিভ করলে কত হবে, ডি টু এক্স ডিটি টু, ডি টু এক্স ডিটি টু, আর এক্সের ডেরিভেটিভ করলে পরে কত হয় 1, আর ডিএক্স ডিটিটা কি থাকবে, পড়ে থাকবে। তাহলে 1 ডিএক্স ডিটি পড়ে থাকলে, তাই না, তার মানে এটা কত হবে, স্কোয়ার হয়ে যাবে, তাই না। সিম্পল হতে সবাই দেখে নেবে, ভি ডিইউ ডিটি, লজিকটা সেম। তাহলে এরকম পড়ে থাকলো। এবার এটা সমান কি লিখতে পারবো আমি, দেখো এটা সমান লিখতে পারবো আমি এ, কেন, এটির জন্য ডেরিভেটিভ হবে এ, বি এর জন্য ডেরিভেটিভ হবে 0, তাই না, এ এর জন্য ডেরিভেটিভ হবে দিচ্ছি। এবার ইমপ্লাইজ দ্যাট যদি তুমি রেখে দাও ডি টু এক্স ডিটি টু, এরকমভাবেই ডি টু এক্স ডিটি টুটাকে এইভাবে রেখে দাও, প্লাস এবার ডিএক্স ডিটি, তুমি দেখো ডিএক্স ডিটি মানে কি, দেখো ডিএক্স ডিটি মানে তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ, ডিএক্স ডিটি মানেই হচ্ছে এটি প্লাস বি বাই এক্স, সেই ভ্যালুটা এখানে পুট করো, সমান কত হয়ে যাচ্ছে এ। এবার দেখো ইমপ্লাইজ দ্যাট, তাহলে কি হয়ে যেতে পারে, এক্স ডি টু এক্স ডিটি টু ইকুয়াল টু কত হয়ে যেতে পারে, এ মাইনাস এটি প্লাস বি এর হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তাই না। তার মানে কত লিখতে পারি আমি এখানে, এ এক্স স্কোয়ার মাইনাস এটি প্লাস বি এর হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তাই না। এবার তুমি যদি এখান থেকে কি করো, ডি টু এক্স ডিটি টু সিম্পল লিখো, তাহলে কি লেখা যায়, এ এক্স স্কোয়ার মাইনাস এটি প্লাস বি এর হোল স্কোয়ার বাই এক্স কিউব, তাই না, এটা এখান থেকে এভাবে লেখাই যায়। তাহলে ডি টু এক্স ডিটি টু সমান কি লিখলাম আমি, এ এক্স স্কোয়ার মাইনাস এটি প্লাস বি এর হোল স্কোয়ার, তাই না। এবার দেখো এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে এটি স্কোয়ার প্লাস 2b প্লাস সি, এক্স স্কোয়ারের ভ্যালু, সে মানটা এখানে পুট করবো। তাহলে সে মানটা এখানে যদি তুমি পুট করো, তাহলে কত হয়, এ ইন্টু এটি স্কোয়ার প্লাস 2bt প্লাস সি মাইনাস কত হচ্ছে, এটি প্লাস বি এর হোল স্কোয়ার বাই কত, এক্স কিউব। নাও
এবার যদি তুমি কি কাজ করো, দুটোকে ভেঙে নাও, তাহলে কত হবে দেখো তো। তাহলে এটা হচ্ছে, সরি একবার ভেঙে দিই, তাহলে কত হবে, সরি, এ স্কোয়ার টি স্কোয়ার প্লাস 2abt প্লাস এসি মাইনাস এ স্কোয়ার টি স্কোয়ার, আচ্ছা, মাইনাস 2abt মাইনাস বি স্কোয়ার বাই এক্স কিউব। এ স্কোয়ার টি স্কোয়ার কাটে, স্কোয়ার টি স্কোয়ার কাটে, 2abt কেটে যায়, আলটিমেটলি পড়ে থাকছে কি আমার, এসি মাইনাস বি স্কোয়ার বাই এক্স কিউব, দ্যাট মিনস d2x dt2। একটু আগে বাবা তোমাকে বোঝালাম যে d2x dt2 মানেই হচ্ছে কি ত্বরণ, এটা মানেই তো ত্বরণ, তাই না? কেন? কারণ তুমি এক্স এর যদি ডেরিভেটিভ নাও তাহলে তোমাকে দেয় ভেলোসিটি, আবার যদি ভেলোসিটির ডেরিভেটিভ নাও তাহলে তোমাকে দেয় ত্বরণ, আবার ভি মানে ডিএক্স ডিটি, তার মানে কি লেখা যায় ডিডিটি অফ ডিএক্স ডিটি। কেন? কারণ ভি এর মানটা এখানে পুট করলাম আমি, দেখো, তাই না, ভি এর মানটা আমি এখানে পুট করলাম চুপ করে, তার মানে কথা হয়ে গেল d2x dt2, এটা মানেই ত্বরণ, অ্যাক্সেলারেশন। তার মানে এখন বলতে পারি কি এসি মাইনাস বি স্কোয়ার, এটা তো ধ্রুবক, কারণ আমাকে কোশ্চেনে বলে দিয়েছে এ বি সি তিনটে হচ্ছে গল্প ধ্রুবক। তার মানে আমি বলতে পারি কি যে ত্বরণ সমানুপাতিক 1/x³, কারণ নিচে x³ পড়ে আছে। প্রুভড। লজিকটা ক্লিয়ার করাতে পেরেছি আশা করি সবাইকেই। ডাউট হলে পরে বলবে, কারোর কোনো সমস্যা আছে বলবে, কারোর কোনো সমস্যা নেই, ওকে। তো চলো আজকে তাহলে অফ করি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট, চলো, জয় হিন্দ।